আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো এটা আমাদের ব্যাচে ফিজিক্সে কিন্তু দ্বিতীয় ক্লাস গতিবিদ্যার উপর। প্রথম ক্লাসটা ছিল ভৌত জগৎ ও পরিমাপের উপর। তো গতিবিদ্যা চ্যাপ্টারটা আমি শুরু করে দেবো ইনশাআল্লাহ, কোনো কথাবার্তা না বলেই। প্রসঙ্গত বলে রাখি, মেডিকেল ভর্তি পরীক্ষায় ফিজিক্সে যদি একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম দেয়, ফিজিক্সের 20টা প্রশ্নের মধ্যে একটা যদি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেয়, তাহলে সবচেয়ে বেশি সম্ভাবনা আছে 5টা অধ্যায়ের যে কোনো একটা থেকে দেবে। এগুলো হচ্ছে গতিবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা, কাজ শক্তি ক্ষমতা, প্রথম পত্রের এই 3টা, এবং দ্বিতীয় পত্রের স্থিরতড়িৎ চলতড়িৎ। অথবা আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে তাপগতিবিদ্যা। তো এইগুলা থেকে এই 5টা অধ্যায় কিন্তু ম্যাথ আসার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং এদের মধ্যে গতিবিদ্যাটা একটু অগ্রগামী বলা যায়। তো আমরা গতিবিদ্যাটা শুরু করবো এবং এখানে অনেকগুলো ম্যাথ করবো, আমরা অনেক অনেক ম্যাথ করবো ইনশাআল্লাহ। আচ্ছা, গতিবিদ্যার আমরা রুট ম্যাপ পড়বো এবং গতিবিদ্যাটা কোত্থেকে আসছে, আমাদের এই চ্যাপ্টারটার সূচনা কোত্থেকে, এটা আমরা একটু পড়বো। আমরা প্রথম অধ্যায়ে পড়ে আসছিলাম যে সাধারণ পদার্থবিজ্ঞান নামক একটা পদার্থবিজ্ঞানের শাখা, যেটা থেকে আমরা দুইটা শাখা আলাদা আলাদা পাচ্ছি। একটা হচ্ছে বলবিদ্যা, আর একটা হচ্ছে পদার্থের ধর্ম। এখানে বলবিদ্যা বা মেকানিক্স থেকে আসছে কিন্তু স্থিতিবিদ্যা, গতিবিদ্যা, স্ট্যাটিক্স আর ডাইনামিক্স, আমরা এগুলো পড়ি না, আমরা এগুলো ম্যাথ সেকেন্ড পেপারে কিন্তু পড়ি। তো এই গতিবিদ্যাটা কিন্তু কমন পড়ছে, গতিবিদ্যা কিন্তু কমন পড়ছে ফিজিক্সে আর ম্যাথে। গতিবিদ্যাটা আমরা এখানে ইনশাল্লাহ ফিজিক্সের জন্য যতটুকু লাগে, মেডিকেল অ্যাডমিশনের জন্য যতটুকু লাগবে পড়ার চেষ্টা করব। তো আমি চেষ্টা করবো হচ্ছে তোমাদেরকে রুট ম্যাপটা ধরে দেওয়ার জন্য। এর ফলে তোমরা এই চ্যাপ্টারে কী কী আছে সবগুলো একসাথে বুঝে যাবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো আছে সেগুলো আমি এখান থেকে দেখা দেবো ইনশাল্লাহ, কোনগুলো থেকে বেশি প্রশ্ন আসছে। তো প্রথমে আমরা শুরু করবো হচ্ছে প্রসঙ্গ কাঠামো থেকে। আমরা একটা কালার চুজ করি। প্রসঙ্গ কাঠামো থেকে আমরা পড়া শুরু করব। প্রসঙ্গ কাঠামোকে আমরা মেনলি দুই ভাগে ক্লাসিফাই করব। প্রথমবারে আমরা এটাকে কত মাত্রা সেটা দেখব। যেমন একমাত্রিক প্রসঙ্গ কাঠামো হতে পারে, দ্বিমাত্রিক ত্রিমাত্রিক হতে পারে। একমাত্রিক শুধুমাত্র এক্স অক্ষ, দ্বিমাত্রিক এক্স ওয়াই অক্ষ, ত্রিমাত্রিক এক্স ওয়াই জেড অক্ষ, যেটাকে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা বলি। আবার দেখো, এটাকে যদি আমরা অন্য একটাভাবে ক্লাসিফাই করি, তাহলে আমরা জড় ও অজড় প্রসঙ্গ কাঠামো পাবো। হ্যাঁ, তো জড় প্রসঙ্গ কাঠামোর 3টা বৈশিষ্ট্য আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। এখানে কোনো ত্বরণ থাকবে না, অর্থাৎ এটা হবে স্থির অথবা পরস্পরের সাপেক্ষে স্থির অথবা সমবেগে গতিশীল। তো এখানে ফিজিক্সের সব সূত্রগুলো অপরিবর্তনীয় থাকবে। হ্যাঁ, যাকে বলা হয় অপরিবর্তনীয়তার নীতি। এবং এখানে নিউটনের যে 3টা সূত্র আছে গতি বিষয়ক, সেগুলোও কিন্তু কার্যকর হবে। নিউটনস ল অফ মোশন। অজড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে এগুলো একটাও খাটবে না। তো দেখো, আমরা অজড় প্রসঙ্গ কাঠামো পড়ব এবং 3 প্রকার আরও প্রসঙ্গ কাঠামো পড়ব। এরপর আমরা চলে আসবো গতি বিষয়ক বিভিন্ন রাশি। হ্যাঁ, গতি বিষয়ক বিভিন্ন রাশি। এখানে আমরা আপেক্ষিক গতি, পরম গতিগুলো পড়বো, এবং এখানে আমরা পড়বো হচ্ছে পৃথিবীর সব গতি হচ্ছে কি আপেক্ষিক, পৃথিবীর সব স্থিতি আপেক্ষিক, কোনো গতি পরম নেই, এটা আমরা পড়বো। আবার দেখো, রৈখিক কৌণিক রাশিগুলোর মধ্যে সম্পর্ক, আমরা এই গতি বিষয়ক বিভিন্ন রাশি যখন পড়বো, এখানে গতি বিষয়ক বিভিন্ন রাশি, তখন কিন্তু আমরা এগুলো ঠিকঠাক ইনশাল্লাহ করে ফেলবো। আচ্ছা দেখো, এখানে দূরত্ব পাচ্ছি, আবার দূরত্ব হচ্ছে স্কেলার, সরণ হচ্ছে ভেক্টর। দ্রুতি পাচ্ছি, দ্রুতি স্কেলার, বেগ হচ্ছে ভেক্টর, এবং ত্বরণ একটা ভেক্টর রাশি পাচ্ছি, যেটার কোনো স্কেলার ফর্ম এখানে দেখতেছি না, তাই না? আবার দ্রুতির মধ্যে গড় দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি পড়ব। আবার বেগের মধ্যে দেখো, গড় বেগ, তাৎক্ষণিক বেগ, মধ্য বেগ বা মিন ভ্যালোসিটি, এগুলো পড়বো। এবং এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, তোমরা আপেক্ষিক বেগ নিয়ে কিছু তথ্য জেনে খুবই অবাক হবা। আবার দেখবা হচ্ছে মিন বেগ আর গড় বেগ, হ্যাঁ, মধ্যবেগ আর গড় বেগ, এদের মধ্যে একটা পার্থক্য তোমাদেরকে বুঝতে হবে। এটা ইনশাল্লাহ আমরা পড়বো আস্তে আস্তে। আবার দেখো, আমাদের কিছু গ্রাফ পড়তে হবে। হ্যাঁ, বেগ সময়, এরপরে বেগ দূরত্ব, এরকম কিছু দূরত্ব সময়, এগুলো পড়তে হবে আমাদেরকে। এবং ফর্মুলা পড়তে হবে। ফর্মুলাগুলো থেকে আমরা মেনলি এই রাশিগুলা বের করতে পারবো, ঠিক আছে, এই সম্পর্কগুলো পাবো। এবং মজার বিষয় হচ্ছে, এই 3টা তোমরা পদার্থ বস্তু সূত্রতেও পেয়ে যাবে। আর এই তম সেকেন্ডের বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো, তম সেকেন্ড এটাও আমরা পাবো ইনশাল্লাহ। এবং লাস্টে সুষমবৃত্তীয় গতিটা একদম লাস্টে পাবো। সুষমবৃত্তীয় গতিটা আমরা একদম লাস্টে পাবো। মজার বিষয় হচ্ছে, প্রাস বা প্রক্ষেপকটা শেষে থাকলেও কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা থেকে খুব সুন্দর সুন্দর প্রশ্ন আসতে পারে। আমরা প্রাসের কিছু রাশিমালা পড়বো। সর্বোচ্চ উচ্চতা কী হয়, এটা যে এত ইম্পর্টেন্ট, একটু স্টার্ট দিয়ে নয়, এটা খুব ইম্পর্টেন্ট। এখানে যদি কিছু পড়ো, তাহলে এটা একটু আগে পড়ার চেষ্টা করবা। প্রাসের সূত্রাবলীগুলো থেকে কিন্তু এমসিকিউতে আসছে, এবং এই সূত্রগুলোর প্রয়োগও কিন্তু 5 স্টার দিতে পারো। এগুলো ইনশাল্লাহ তোমাদেরকে অনেক অনেক লাগবে, এবং এইখানেও 5 স্টার দিতে পারো। এগুলো খুব গুরুত্বপূর্ণ টপিক, ঠিক আছে? তো আমরা চলে যাচ্ছি, আশা করি আমাদের খুব ভালো করে পড়া হয়ে যাবে। তো দেখো, এই যে মার্কিংগুলো কীভাবে করছি দেখো, আমি লাল দিয়ে সাধারণভাবে দেখাইছি, এবং এই ব্লু কালারটা দিয়ে স্যারের এমসিকিউগুলো যেগুলো আসছে সেগুলো বইয়ে অ্যাড করে নিছি, এবং এই কমলা কালারটা দিয়ে
তপন স্যারের অনুশীলনীর প্রশ্নগুলো আমি বই অ্যাড করছি এবং ম্যাথগুলো অ্যাড করছি। এখানে কিছু পড়ার নেই। প্রসঙ্গ কাঠামো আমরা একটু আগে দেখে আসছি। প্রসঙ্গ কাঠামো হচ্ছে মূলত এই যে কার্তেশীয় অক্ষ পদ্ধতি আছে না, কার্তেশীয় অক্ষ, হ্যাঁ, সেগুলাই কিন্তু মেইনলি প্রসঙ্গ কাঠামো। কার্তেশীয় অক্ষ পদ্ধতিগুলাই কিন্তু প্রসঙ্গ কাঠামো। এই প্রসঙ্গ কাঠামোর সাহায্যে কোনো একটা বস্তুর অবস্থান, গতি, স্থিতি এগুলো নির্ণয় করা যায়। এই যে দেখো, এই সংজ্ঞাটা কিন্তু গুরুত্বপূর্ণ, প্রসঙ্গ কাঠামোর সংজ্ঞাটা পড়ে নিবা। আচ্ছা, এখন আমরা প্রসঙ্গ কাঠামোর উদাহরণগুলো দেখব। একমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে থাকবে সরু নামক ওয়ার্ডটা থাকবে। একমাত্রিকে সরু নামক ওয়ার্ডটা থাকবে। দেখো, সরু নামক ওয়ার্ডটা থাকবে, যেমন দীর্ঘ সরু দণ্ড, এবার একটু দীর্ঘ সরু সুতা, হ্যাঁ, দীর্ঘ সরু দণ্ড, দীর্ঘ সরু সুতা, হে আল্লাহ, এখনো বুঝে উঠতে পারতেছি না রে। দীর্ঘ সরু দণ্ড, দীর্ঘ সরু সুতা, দেখো আমি লালে ফিরে আসলাম। এরপরে ঝুলন্ত সুতা, মানে এগুলো হচ্ছে একমাত্রিক। এই যে দেখো, এটা একটা একমাত্রিক, এটাকে তুমি একটা একমাত্রিক প্রসঙ্গ কাঠামো বলে ফেলতে পারো। যেমন এটা একটা এক্স এক্সিস ধরো, এখানে অবশ্যই একটা মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু থাকবে। এরপরে আরও দুটো উদাহরণ আমি এক্সট্রা করে নিয়েছি। আচ্ছা, দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোতে পাতলা নামক ওয়ার্ডটা থাকবে। পাতলা পাতলা, যেমন পাতলা পাত, পাতলা কাগজ, এগুলাই হচ্ছে উদাহরণ। এবং এখানে আরেকটা অ্যাড করে নিতে পারো, সেটা হচ্ছে মেঝেতে পিঁপড়ার চলন। অথবা তুমি একটা ফুটবল মাঠে একটা ফুটবল নিয়ে খেলতেছ, হ্যাঁ, ফুটবলটা ফ্লোরে লেগে মাটির সাথে লাগাই এভাবে চালাই চালাই নিয়ে যাচ্ছে। সো এটাও কিন্তু একটা দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর উদাহরণ। ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামো, এখন তুমি একটা চেয়ার দেখো, একটা টেবিল দেখো, একটা ইট পাথর দেখো, চেয়ার টেবিল ইট পাথর এগুলা কিন্তু ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর উদাহরণ। এবং উড়ন্ত পক্ষী, মক্কি, পক্ষী মানে হচ্ছে পাখি, মক্কি মানে হচ্ছে মাছি, হ্যাঁ, পক্ষী মানে পাখি, মক্কি মানে হচ্ছে মাছি। তো এগুলো কিন্তু ত্রিমাত্রিক প্রসঙ্গ কাঠামোর উদাহরণ। আশা করি এগুলো পড়া হয়ে যাচ্ছে আমাদের। এখন দেখো, জড় অজড় প্রসঙ্গ কাঠামো পার্থক্যটা আমি এখানে লিখে রাখছি। প্রসঙ্গ কাঠামো এবং মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দুর মধ্যে একটা ছোট পার্থক্য আছে। দেখো, এই যে মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দুটা হচ্ছে একটা বিন্দু, একটা স্থির বিন্দু, যেটার সাপেক্ষে কোনো একটা কণার অবস্থান নির্ণয় করা যায়, মানে ভালোভাবে কণার অবস্থান নির্ণয় করা যায়, হ্যাঁ। আবার প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে একটা দৃঢ় বস্তু, একটা দৃঢ় বস্তু, যেটা একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক হতে পারে, এবং যেটার সাথে তুলনা করে অনেকটা বস্তুর অবস্থান বের করবো, স্থিতি গতিগুলো আমরা বের করবো। সো প্রসঙ্গ কাঠামো আর মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দুর মধ্যে পার্থক্যটা আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। এখন দেখো, জড় প্রসঙ্গ কাঠামো, আমরা প্রসঙ্গ কাঠামোর দুইটা শ্রেণী বিভাগ করছি না, একটাতে ছিল জড় অজড় আর একটাতে ওই মাত্রার বিষয়গুলো। তো জড় প্রসঙ্গ কাঠামোকে গ্যালিলিও, নিউটনীয় বা জড় প্রসঙ্গ কাঠামো, এই তিনটা নামে ডাকা হতে পারে। তোমাকে প্রশ্ন করলো নিচের কোনটা কি নয়, সম অর্থক নয়, এরকম প্রশ্ন আমি দিয়ে দিব ইনশাল্লাহ। তো তখন তোমাকে হয়তো অজড় প্রসঙ্গ কাঠামোটা নয় বলতে হতে পারে। এই তিনটা হচ্ছে সমর্থক, গ্যালিলিও, নিউটনীয়, জড়। হুম এখানে গতির অবস্থা বলেছি, গতি, জড় প্রসঙ্গ কাঠামো স্থির বা সমবেগে গতিশীল, কোনো ধরনের ত্বরণ থাকবে না, কিন্তু অজড়তে ত্বরণ থাকবে। এখানে নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য, কিন্তু অজড়তে প্রযোজ্য নয়। পদার্থবিজ্ঞানের সকল সূত্র অপরিবর্তিত থাকে, যাকে বলা হয় নিউটনের অপরিবর্তনীয়তা নীতি। এখানে অজড় প্রসঙ্গ কাঠামোর উদাহরণগুলো দেওয়া আছে, যেমন লিফট, রকেট, স্যাটেলাইট, দেখো এখানে ট আছে, লিফট, রকেট, স্যাটেলাইট, অজড়। আশা করি তোমরা পড়ে নিবে। হ্যাঁ, এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। স্থির বা সমবেগে সরল রেখায় গতিশীল, সেটা হচ্ছে জড়, কোনো ধরনের ত্বরণ নেই। কাইন্ডলি এগুলো থেকে এমসিকিউ আছে, ত্বরণ থাকবে না, জড় প্রসঙ্গটা আমাদের ত্বরণ থাকবে না। এই যে দেখো, অপরিবর্তনীয়তা নীতিকে ইংরেজিতে কি বলা হচ্ছে? প্রিন্সিপাল অফ ইনভ্যারিয়েন্স, এই কথাটা বলা হচ্ছে। এই আর কি, এগুলো আমরা পড়ে ফেলছি আল্লাহ রহমতে। তোমাকে বলছিলাম না যে সমতলে ফুটবলের কাহিনীটা, সমতলের উপর ফুটবলের অবস্থান পরিবর্তন, তাই এটি হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এটা হচ্ছে একটা কি দ্বিমাত্রিক প্রসঙ্গ কাঠামো। পরম গতি, আপেক্ষিক গতি, এগুলো আমরা ক্লাস 3-4 থেকে পড়ে আসতেছি না, মনে আছে? দেখো, মানে একটা পরম স্থিতিশীল বস্তুর সাপেক্ষে যখন আরেকটা বস্তুর গতি বর্ণনা করবো তখন তাকে পরম গতি বলবো। কিন্তু এই মহাবিশ্বে কেউ পরম স্থিতিশীল নয়। হ্যাঁ, তুমি পৃথিবীর সাথে সাথে ঘুরতেছি, পৃথিবী সূর্যের চারদিকে ঘুরতেছে, দেখো, তো কে পরম স্থিতিশীল? কেউ পরম স্থিতিশীল নয়। কেউ পরম বা অ্যাবসলিউট, আমরা অ্যাবসলিউটলি বলি কখন? যখন একদম ঠিকঠাক আমরা অ্যাগ্রি করি, তখন অ্যাবসোলিউটি, পরম বা অ্যাবসলিউট, স্থির বা গতিশীল। তো সব কিছু আপেক্ষিক। এই যে পরম নয় কোনো স্থিতি, কথাটা এখানে বলছে। কোনো বস্তু স্থিতি বা গতি অবশ্যই আপেক্ষিক। আমার সাথে সাথে তোমাদের পড়া হয়ে যাবে ইনশাল্লাহ আজকে। আমরা কতক্ষণ সময় দিব জানি না, কিন্তু পড়া হয়ে যাবে। এই যে দেখো,
কোনো একটা বস্তুর সাপেক্ষে যখন আরেকটা বস্তুর গতি আমরা বর্ণনা করব, তখন ওই গতিটাকে আমরা বলবো হচ্ছে আপেক্ষিক গতি। এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে যার সাপেক্ষে তাকে বিয়োগ, এই কথাটা একটু খেয়াল রাখো, সামনে ম্যাথ আসবে ইনশাল্লাহ। যার সাপেক্ষে তাকে বিয়োগ করব। যেমন ধরো এখানে একটা উদাহরণ দিয়ে তোমাকে, এই যে বি এ বেগে একজন ব্যক্তি দিকে যাচ্ছে, হ্যাঁ, আর যদি বি বি বেগে দিকে যায়, যদি আমরা বলি যে বি ব্যক্তির সাপেক্ষে এ ব্যক্তির আপেক্ষিক গতি কত, তখন আমরা বি ব্যক্তির সাপেক্ষে বলছি না, তো আমরা বি এ মাইনাস বি বি ভেবে বের করব, যার সাপেক্ষে তাকে বিয়োগ। এই সূত্রটা এখান থেকে অ্যাপ্লাই করবো ইনশাল্লাহ। একটু বোরিং পড়াগুলা। এখন দেখো অন্তরীকরণ আর যুগজীকরণ প্রাথমিক ধারণা। এখন মন ভাঙার মানুষ কিন্তু অনেকে আছে, গড়ার মানুষ কম আছে। হ্যাঁ, অন্তরীকরণ মানে হচ্ছে এই যে তুমি তোমার হৃদয় খুব ভালো ভালো ছিল, ইন্টার উঠছো, অ্যাডমিশন টাইম আসতেছে, দেখতেছো হচ্ছে ব্রেকআপ হয়ে মন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এটা হচ্ছে অন্তরীকরণ। তোমাদের সবার এতদিন অন্তরীকরণ হয়ে গেছে আশা করি, অন্তরীকরণ। হ্যাঁ, তো এখন আস্তে আস্তে অ্যাডমিশন টাইম আসতেছে, আমাদের মতো ভাইয়াদের থেকে পড়া শুরু করছে, আমরা বলতেছি হচ্ছে প্রেম তোমাকে ধ্বংস করতে পারে, প্রেম তোমাকে কাঁদাতে পারে। হ্যাঁ, তো আমি বললাম যে না ভাই, একটু মোটিভেশন নাও, একটু বাবা মার দিকে তাকাও, একটু পড়াশোনায় মন দাও। এবং এরকম বলতে 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 আস্তে আস্তে তোমার হার্ট আবার কি হলো, এই ভাঙা ভাঙা টুকরোগুলো থেকে আস্তে আস্তে তোমার হার্ট আবার আমরা আমরা জোড়াতে শুরু করলাম। ঠিক আছে, সালাত আদায় করতে শুরু করলা, তুমি ক্ষুধার পথে ফিরে আসলা। এটা হচ্ছে কি, এটা হচ্ছে যুগজীকরণ, যুগজীকরণ। এই আর কি অবস্থা, যদিও মজার কথা না, এরকম কিছুটা। অন্তরীকরণের লিমিটের ধারণা তোমাদের একটু বুঝতে হবে। দেখো কেন সবসময় টেন্স টু জিরো দেওয়া আছে না, এটা তোমাদেরকে তাৎক্ষণিক তাৎক্ষণিক বিষয়গুলোকে বুঝতে সাহায্য করবে। যেমন তাৎক্ষণিক দ্রুতি, তাৎক্ষণিক বেগ, হ্যাঁ, তাৎক্ষণিক ত্বরণ, এই আর কি, এই তিনটা রাশি আছে, এগুলো তোমাকে বুঝতে হলে লিমিটের কাহিনীটা বুঝতে হবে রে। আশা করি তোমরা পারবে, এতটাও বোকা না তোমরা। ম্যাথটা করে দেখিও। প্রসঙ্গত আমি আজকে বায়োলজি হেটার্সের বই ইউজ করতেছি, আমার বইগুলো আসলে ঢাকায় ফেলে আসছি। গতি বিষয়ক বিভিন্ন রাশি, এই যে এটা আমি এখান থেকে পড়াবো না, কখনো না, এটা আমি নোট রেডি করে আনছি। আশা করি তোমরা এটা থেকে পড়লে সব কাভার হয়ে যাবে। দেখো দেখো, স্কেলার ফর্ম বা ভেক্টর ফর্ম এগুলো হচ্ছে রৈখিক গতির জন্য, তো রৈখিক গতির জন্য এগুলো, এবং অ্যাঙ্গুলার বা কৌণিকের জন্য হচ্ছে এই সূত্রগুলো, আমরা এগুলো একসাথে পড়ে হবে ইনশাল্লাহ। অ্যাঙ্গুলার বা কৌণিকের জন্য, কৌণিকের জন্য এই অংশটা। ও দূরত্বের জন্য আছে সরণ, এবং সরণ বা দূরত্ব এগুলো সাবস্টিটিউট হচ্ছে অ্যাঙ্গুলারে কোণ। তো এগুলোর মাথা কম কথাগুলো এখান থেকে পড়ে নিবা তোমরা। আচ্ছা, আমরা এখান থেকে শুরু করে দিই। দেখো, ধ্রুতি নামক একটা রাশি আছে, ধ্রুতি যেটা একটা স্কেলার, এবং দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আমরা দ্রুতি পাবো, কিন্তু গড় দ্রুতি হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব ডিভাইডেড বাই সময়। আবার তাৎক্ষণিকের ক্ষেত্রে কিন্তু সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, এই সূত্রগুলো পরীক্ষায় আসে, যে সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে দূরত্বকে যখন সময় দিয়ে ভাগ দিব তখন কি পাওয়া যায়, তাৎক্ষণিক দ্রুতি পাওয়া যায়, এগুলো পরীক্ষায় আসে। আবার দেখো, ব্যাগ হচ্ছে সরণ বাই সময়। হ্যাঁ, সরণ বাই সময়, তোমরা সিলি মিস্টেক করো, সরণ বাই সময় দিতে ভুলে যাও, দূরত্ব বাই সময় দিয়ে দাও। এখানে ঠিক সেম, মোট সরণকে সময় দিয়ে ভাগ দিলে গড় বেগ পাবো। তাৎক্ষণিক বেগের ক্ষেত্রে কিন্তু সময় ব্যবধান শূন্যের কাছাকাছি, এবং এটাকে আমরা অন্তরীকরণ করেও বের করতে পারি। দেখো, হ্যাঁ, সময়ের সাপেক্ষে সরণের অন্তরীকরণ করে। তো মধ্যবেগের এখানেই আসা হচ্ছে কাহিনীটা। মধ্যবেগের সূত্রটা একটু খেয়াল রাখবা, আদিবেগ যোগ শেষ বেগ, আদিবেগ যোগ শেষ বেগ ডিভাইডেড বাই 2। মধ্যবেগ আর গড় বেগের ভ্যালু এক হয় না। আপেক্ষিক বেগ, একটু আগে আমরা আপেক্ষিক গতি পড়ে আসছি না, কিছুটা ওইটার মতো। এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ হচ্ছে যার সাপেক্ষে তাকে বিয়োগ, এবং এটাকে বি এ আকারে লিখে আগে পরে, যার সাপেক্ষে থাকে বিয়োগ। এই যে দেখো, এবং সমবেগের উদাহরণ দুটো দেখো, আলুর বেগ, শব্দের বেগ। শব্দের বেগ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, বায়ুতে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড, এরকম একটা রাশি তোমরা মনে রাখবা আশা করছি। আমরা ঠিক এটার কৌণিক ফর্মে চলে আসবো। কৌণিক ফর্ম দেখো, তো কৌণিক বেগকে বলা হয় কৌণিক কম্পাঙ্ক, মানে কৌণিক বেগের অপর নাম হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, এটা একটু খেয়াল রাখবে। আবার শুধু কম্পাঙ্ক কিন্তু অন্য একটা রাশি, দেখো শুধু কম্পাঙ্ক হচ্ছে এফটা হচ্ছে শুধু কম্পাঙ্ক। তো কৌণিক বেগের এই সমীকরণটা আমরা কখন ইউজ করবো, ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই টি। আচ্ছা, এটা কীভাবে হয়েছে এটা দেখানো যায় না, কীভাবে হয়েছে, এটা একটা বৃত্তাকার ধরো পথ। হ্যাঁ, তো এখন এই দেখো, এই সম্পূর্ণ কোণটা কিন্তু 360 ডিগ্রি, বা
টু পাই না, এই সম্পূর্ণ কোণটা হচ্ছে টু পাই। তো এখন টু পাই কে যদি আমরা এই সম্পূর্ণ পথটা ঘুরতে একবার আবর্তন করতে যে সময় লাগবে সেটাকে আমরা বলি হচ্ছে পর্যায়কাল বা টি। তো পর্যায়কাল বা টি দিয়ে যদি ভাগ দিই তাহলে আমরা কী পাবো? এটা হচ্ছে কোণ টিটা ডিভাইডেড বাই টি। এই রাশিটা পাচ্ছি না আমরা, টিটা ডিভাইডেড বাই টি। যদি দেখো টিটা ডিভাইডেড বাই টি, এই রাশিটা আসলে কৌণিক বেগের সমীকরণ, কিন্তু এই টিটার জায়গায় আমরা টু পাই বসাতে পারবো যখন একটা সম্পূর্ণ আবর্তন হচ্ছে। আবার এই টি এর জায়গায় একটা সম্পূর্ণ আবর্তনের জন্য যে সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল, এই পর্যায়কালটা বসাতে পারবো এবং এখান থেকে আমরা এই সমীকরণটা পেয়ে গেলাম, টু পাই ডিভাইডেড বাই টি। এখন ধরো এরা কি করলো, এরা একটা আবর্তন করলো, এটা অনেকগুলো আবর্তন করলো। এরা কি করলো, এরা এন সংখ্যক আবর্তন করলো, সরি বড় হাতের দিয়ে এন সংখ্যক আবর্তন করলো টি সময় নিয়ে। তো সেক্ষেত্রে আমরা টিটা সমান লিখতে পারি টু পাই এন, প্রতিবারের জন্য বৃত্তের পরিধির সমান সমান করে এন বার, এবং সময়টাকে আমরা কি চেঞ্জ করে দিলাম, সময়টাকে আমরা টি লিখলাম, যতটুকু লিখেছে এই ছোটো হাতের টি লিখলাম। তো এখান থেকে চলে আসলে এই সমীকরণটা। এবং দেখো এই সমীকরণটাতে আমরা যদি আমরা জানি কম্পাঙ্ক সমান হচ্ছে ওয়ান বাই পর্যায়কাল, কম্পাঙ্ক পর্যায়কালের বিপরীত রাশি, এবং এই কম্পাঙ্কর একক হচ্ছে সেকেন্ড ইনভার্স ওয়ান, সাইকেল পার সেকেন্ড, এরকম অনেক কিছু আছে, বা হার্টস এরকম। তো দেখো এই টু পাই ইন্টু ওয়ান বাই টি লিখলে আমরা এই রাশিটা পেয়ে যাব, এটা পেয়ে যাচ্ছি। আবার আমরা এখানে তিনটা সম্পর্ক পড়বো রৈখিক ও কৌণিকের মধ্যে। সেখানে দেখো রৈখিকগুলোর সাথে আরকে যদি আমরা গুণ করে দিই, সরি কৌণিকগুলোর সাথে যদি আমরা আরকে গুণ করে দিই তাহলে আমরা রৈখিকে রাশিটার মান পেয়ে যাব। কৌণিকের সাথে যদি আমরা আরকে গুণ করে দিই, কৌণিকের অ্যাঙ্গুলার রাশিগুলোর সাথে যদি আমরা আরকে গুণ করে দিলে, ব্যাসার্ধকে গুণ করে দিলে, তাহলে আমরা রৈখিকের রাশি পাচ্ছি। তো এই সমীকরণটা থেকে এসেছে কিন্তু দেখো ওমেগা ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা লিখতে পারি ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর, এই সমীকরণটা চলে আসলো। আশা করি তোমরা এগুলো একটাও ভুল করবে না। এখন আমরা চলে আসবো হচ্ছে আরপিএম আরপিএস, এই রাশিগুলা কি দেখো। আরপিএম মানে হচ্ছে রেভলিউশন পার মিনিট, হ্যাঁ রেভলিউশন পার মিনিট অথবা রাউন্ড পার মিনিট। তো এখন যদি একটা রাউন্ড মারলে কিন্তু টু পাই দূরত্ব অতিক্রম করবে, তাহলে এক মিনিট মানে হচ্ছে, এখন এটাকে টু পাই আরপিএমকে কিন্তু টু পাই রেডিয়ান পার মিনিট লেখা যায়। আবার এটাকে যদি তুমি সেকেন্ডে কনভার্ট করতে চাও তাহলে দেখবা তোমাকে 60 সেকেন্ড লিখতে হচ্ছে, রেডিয়ান পার সেকেন্ড লিখতে পারো। তো দেখো আরপিএম আরপিএসে চলে যাই আমরা, আরপিএম থেকে আরপিএসে চলে যাই। আরপিএসে হচ্ছে রেভলিউশন পার সেকেন্ড, তো এখানে টু পাই রেডিয়ান পার সেকেন্ড লেখা যায়, টু পাই রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে, এটা হচ্ছে টু পাই রেডিয়ান পার সেকেন্ড। তো এখান থেকে আমরা এই সিদ্ধান্তটা চলে আসলাম, এক আরপিএস সমান টু পাই রেডিয়ান পার সেকেন্ড, আবার এক আরপিএম সমান হচ্ছে টু পাই ডিভাইডেড বাই 60 রেডিয়ান পার সেকেন্ড, মানে ভিন্নতা আসছে না, কিন্তু টু পাই রেডিয়ান পার মিনিট, এটা আলাদা করে নিও। এখন আমরা কৌণিক ত্বরণে চলে আসলাম। তো কৌণিক ত্বরণ এই আর কি, কৌণিক ত্বরণ হচ্ছে এখান এই রাশিটা থেকে আমরা পাচ্ছি হচ্ছে আলফা ইজ ইকুয়াল টু রৈখিক ত্বরণ ডিভাইডেড বাই আর। হ্যাঁ, আবার আমরা চাইলে এই যে কৌণিক বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন দিয়েও কিন্তু আমরা কী পেয়ে যেতে পারি, কৌণিক ত্বরণের মান পেয়ে যেতে পারি, একদম এই রৈখিক ত্বরণের সূত্রটার মতো। এবার একটু ত্বরণে এই রৈখিক ত্বরণে ফিরে আসি। দেখো এই রাশিটা দ্বারা যে ত্বরণ বোঝাচ্ছে, এটা কি তোমরা জানতে? দেখো আমরা যদি সময়ের সাপেক্ষে স্মরণের অন্তরীকরণ করলে এই রাশিটা পাই, এবং তখন আমরা বেগ ভি এর মান পাই। আবার আমরা যদি ত্বরণের মান পাই যখন আমরা সময়ের সাপেক্ষে বেগের অন্তরীকরণ করি। এখন এখান থেকে আমরা বেগের মানটা এভাবে বের করি, আচ্ছা সরি বেগের মানটা এভাবে বসিয়ে দিই, বি সমান আমরা ডিএস ডিভাইডেড বাই ডিটি পেয়েছিলাম না, ডিটি। এখান থেকে আমরা কী পাবো জানো, এখন খুব সুন্দর একটা রাশি পাবো। দেখো এখানে ডিডি দুটো হয়েছে না, ডি স্কোয়ার এস ডিটি স্কোয়ার, এভাবে বসিয়ে দিই। তো এটা আলটিমেটলি ত্বরণকে বোঝাচ্ছে, এটা একটু খেয়াল রাখবে, এটা হচ্ছে একটা ত্বরণের রাশি, এটা হচ্ছে ত্বরণের রাশি। কোথায় চলে গেল রে? এখন আমাদের অনেকগুলো ম্যাথ করার সুযোগ চলে আসলো। আচ্ছা তার আগে আমরা একটু মাত্রাগুলো দেখে নিই। দেখো
কৌণিক বেগের মাত্রা হচ্ছে 2π এর তো কোনো মাত্রা নেই, তাই না? কিন্তু সময়ের একটা মাত্রা আছে, সেটা হচ্ছে টি। তো আমরা এভাবে লিখতে পারি m⁴0 l⁴0 t⁻1। অবাক হয় না, m⁴0 সমান হচ্ছে 1, হাতে গোড়া 0 সমান 1। তো এখন কৌণিক ত্বরণের মাত্রাটা আমাদেরকে দেখতে হবে। m⁴0 l⁴0 t⁻−3। এটা কীভাবে আসছে দেখো, এই যে ওমেগার মাত্রা অলরেডি আমরা t⁻−1 পেয়েছি, আবার নিচে একটা টি দিয়ে ভাগ আছে, তো t⁻−1 সমান হচ্ছে t⁻−2। এভাবে আমরা এই মাত্রাটাও পেয়ে গেলাম। কেন্দ্রমুখী ত্বরণটা একটু বাকি থেকে গেছে। দেখো কেন্দ্রমুখী ত্বরণের এই রাশিমালা ছাড়াও আরেকটা রাশিমালা আছে, সেটা হচ্ছে আমরা ভি সমান কি লিখতে পারি, ওমেগা আর লিখতে পারি না। ঠিক এখান থেকে দেখো তো, ভি সমান হচ্ছে ওমেগা, তো ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই আর। এখান থেকে আমরা ওমেগা স্কোয়ার আর এই রাশিটাও পাবো, এবং এটা থেকে একটা ম্যাথ আছে, সামনে একটা ম্যাথ আছে এটা থেকে। এখন আমরা কতগুলো ম্যাথে চলে আসছি। দেখো আমরা কৌণিক বেগ সংক্রান্ত কিছু ম্যাথ পাচ্ছি। তো ঘড়ির সেকেন্ডের কাটার কৌণিক বেগ যদি হয়, ঘড়ির সেকেন্ডের কাটার কৌণিক বেগ কত হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আল্লাহ কি বলতেছি আমি এগুলা, এই যে অবশ্যই 2π, এবং একবার গুণন হচ্ছে, এবং সেক্ষেত্রে সময় লাগবে হচ্ছে, দেখা এই সেকেন্ডের কাটাটা একবার সম্পূর্ণ পথ ঘুরে আসতে সময় লাগবে কিন্তু 60 সেকেন্ড। 2π ডিভাইডেড বাই 60 আমরা লিখতে পারবো যদি আমরা রেডিয়ান পার সেকেন্ডে লিখি। 2π ডিভাইডেড বাই 60, এবং এটাকে দেখো, এটা কেটে দিলে π/30 থাকে। তবে এটা আমরা একটু রেভলিউশন পার সেকেন্ডে লেখার চেষ্টা করি। আচ্ছা দেখো, একবার সম্পূর্ণ ঘুরে আসা মানে হচ্ছে 1 রেভলিউশন। একবার সম্পূর্ণ ঘুরে আসা মানে হচ্ছে 1 রেভলিউশন। সেকেন্ডে লিখলে আমরা লিখতে পারি 1 রেভলিউশন ডিভাইডেড বাই 60 সেকেন্ড, অর্থাৎ রেভলিউশন পার সেকেন্ড। এবং এটাকে যদি আমরা ক্যালকুলেটরে ভাগ করার চেষ্টা করি, তাহলে আমরা পাবো 0.0167, এরকম একটা মান পাবো। তো এটা একটু খেয়াল রাখবে। আচ্ছা, এখন মিনিটের কাটার কৌণিক বেগটা আমরা বের করে ফেলি। তো মিনিটের কাটার ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই সেম ফর্মুলাটা, আমরা যখন 2π একবার সম্পূর্ণ ঘুরবে, তখন সময় লাগবে হচ্ছে কতক্ষণ, এই মিনিটের কাটাটা সম্পূর্ণ একবার ঘুরতে 1 ঘন্টা সময় লাগবে। তো 1 ঘন্টায় হচ্ছে 3600 সেকেন্ড, এবং এটাকে আমরা লিখতে পারি রেডিয়ান পার সেকেন্ড, তাহলে এরকম হয়। এবং কৌণিক কম্পাঙ্ক, শুধু কম্পাঙ্ক যখন বলবে তখন কী হবে জানো? আচ্ছা, আমরা কম্পাঙ্ক সমান কি জানি? আমরা কম্পাঙ্কের সাথে সমীকরণটা একটু লিখি, ওমেগা ইজ ইকুয়াল টু 2πf। সুতরাং কম্পাঙ্ক এফ ইজ ইকুয়াল টু ওমেগা ডিভাইডেড বাই 2π। তো আমরা এটাকে 2π ডিভাইডেড বাই 3600 ইন্টু, এভাবে লিখতে পারি না, 1/2π। সো 1/3600 সমান কত হয় একটু দেখো তো, 1/3600। এই যে দেখো, এটার মান হয় হচ্ছে, এটার মান আমরা পাবো 2.77 ইন্টু 10⁻⁻4 হার্টজ, এই মানটা আমরা পাবো। এখন ঘন্টার কাটার, ঘড়ির ঘন্টার কাটার কৌণিক বেগ কত হবে? আমরা ঠিক একইভাবেই ম্যাথটা সলভ করে ফেলবো। দেখো 2π রেডিয়ান একবার সম্পূর্ণ ঘুরলে এই পথটা 2π রেডিয়ান। আমরা কি 2π রেডিয়ান কি বুঝতে পারতেছো না? 2π রেডিয়ান মানে হচ্ছে 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি, তাহলে 2 ইন্টু 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু, আবার এটাকে ঠিক আছে হচ্ছে 1 রেভলিউশন বা 1 ROUND, একবার ঘুরলে আর কি। তো এখন একদিনে হচ্ছে এটা কিন্তু 12 ঘন্টা ঘুরবে, 12 ঘন্টায় ঘড়ি কাটা একবার একটা পূর্ণ আবর্তন দেয়। 12 গুণ 3600 সমান 43200 আসে, 12 গুণ 3600 43200। তো 2π ডিভাইডেড বাই 43200 রেডিয়ান পার সেকেন্ড, এরকম করে আসলে এই সমীকরণগুলো তোমরা বের করে আনসার করে ফেলবা। এখন একটা নতুন কোয়েশ্চেন টাইপ আমরা দেখবো। এখানে বলবো হচ্ছে 1 সেন্টিমিটার দীর্ঘ একটা ঘড়ির ঘন্টার কাঁটা বললাম আমি, ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তের রৈখিক বেগ কত? আচ্ছা, আমরা রৈখিক বেগের সমীকরণটা পড়ছি না, রৈখিক বেগ ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, এরকম করে বলছি না? তো ঘড়ির ঘন্টার কাঁটার ক্ষেত্রে রৈখিক বেগ কত দেখো, 2π ডিভাইডেড বাই 43200 এরকম পাইছি না, ইন্টু
আর আরটা হচ্ছে যে ঘড়ির কাঁটার যেটা ব্যাসার্ধ দেওয়া আছে এক্স, তো এক্সের জায়গায় আমরা 15টা বসিয়ে দিই, তো 15 সেন্টিমিটার, সেন্টিমিটার পার সেকেন্ড এরকম বসলে আমরা আনসার পাবো হচ্ছে 23.1416 ইন্টু 15 ডিভাইডেড বাই 43,200। যে দেখো 2.18 আনসার আমি মিলানোর জন্য লিখে রাখছি 2.18 ইন্টু 10⁻³ সেন্টিমিটার পার সেকেন্ড। আশা করি আমরা এই ম্যাথগুলো এবার পারবো। কি সহজ সূত্র অনেকটা, রৈখিক আর কণিকের সম্পর্কে সূত্রটা বসিয়ে দিলাম, আনসার চলে আসলো। আচ্ছা এখন আরেকটা ম্যাথে চলে আসলাম, এগুলো কিন্তু সব ইসাক স্যারের বইয়ের ম্যাথ, আমি তোমাদেরকে করাই দিচ্ছি। পাখা যদি মিনিটে 30 বার ঘুরতে থাকলে তাহলে ওমেগা সমান কত? ওমেগা সমান আমরা কি জানি? ওমেগা সমান আমরা কি জানি? 2πn ডিভাইডেড বাই টি। তো 2π ইন্টু এন সমান যদি আমরা 30 বসিয়ে দিই, টি সমান যদি আমরা 60 বসিয়ে দিই, দেখো মিনিটে বলছে না, তাহলে আমরা পাবো হচ্ছে পাই রেডিয়ান পার সেকেন্ড, এরকম একটা আনসার পেয়ে যাবো। সহজ জিনিস। কণাটি মিনিটে 30 বার আবর্তন করে, এই যে দেখো একটা কণা বৃত্তাকার পথে মিনিটে 30 বার আবিষ্কার করতেছে, তাহলে রৈখিক বেগ বি। আচ্ছা আমরা রৈখিকের সাথে কণিকের সম্পর্কে কথা বলেছি, বি ইজ ইকুয়াল টু ওমেগা আর, কিন্তু সব সেম। দেখো এরপরে এস ইজ ইকুয়াল টু থিটা আর, এরকম না? এরকম না সব সূত্রগুলা। বি ইজ ইকুয়াল টু ওমেগা সমান ঠিক আগের মতো, এটা এই যে 30 বার আবর্তন করলে ওমেগা হয় হচ্ছে পাই, তো পাই ইন্টু 2 সমান হচ্ছে 2π, তো 2π মিটার পার সেকেন্ড হচ্ছে আমাদের আনসার। এখন আমরা চলে আসি নেক্সট মেথে। একটা বস্তু, এই যে দেখো একটা বস্তু আনুভূমিকের সাথে 30 ডিগ্রি স্লপ করে একটা উচ্চতায় আছে এবং বস্তুটার ওজন হচ্ছে 100 কেজি। এখন এটা যদি গড়িয়ে গড়িয়ে পড়ে তাহলে তলবে নামলে ব্যাক কত? আলটিমেটলি এই পয়েন্টে ব্যাক কত সেটাই বোঝাচ্ছে, এই পয়েন্টে ব্যাক কত সেটাই বোঝাচ্ছে। আমরা এই পয়েন্টে ব্যাকটা বের করে ফেলতে পারি। তার আগে আমাদের এই যে দেখো নিচে যে একটা ত্বরণ আছে, ওই ত্বরণটার এদিকের উপাংশ কত সেটা আমাদের বের করতে হবে। হ্যাঁ, এই কোণটা 60 ডিগ্রি না, তাহলে ত্বরণের সাথে সংলগ্ন বাহু যেহেতু আমরা কস উপাংশ বের করতে পারি, তো জি ইন্টু কস 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি সমান হাফ, সমান হচ্ছে হাফ জি। এইভাবে আমরা ত্বরণের উপাংশটা বের করে ফেললাম। এখন আমরা একটা সূত্র লিখতে পারি। এখানে যেহেতু সমত্বরণে গতিশীল একটা বস্তু, হ্যাঁ উপর থেকে নিচে পড়তেছে, তো আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 GS, এভাবে আমরা লিখতে পারি। ইউ সমান হচ্ছে 0, তো তলবেনার অবস্থায় ব্যাক ভি সমান হচ্ছে √2 ইন্টু হাফ জি। জি এর মানে এখানে হাফ না, ইন্টু এস সমান আমরা লিখতে পারি হচ্ছে 20। দেখুন কত আসতেছে আলটিমেটলি √g ইন্টু 20। এখন জি সমান হচ্ছে 9.8। আচ্ছা তুমি বুঝতে পারতেছো না যেটা 200-এর পাশাপাশি একটা মান আসবে, তো আমরা কি জানি 14 196, তাই না? এরকম একটা মান আমরা জানি না, তবে আমরা একটু করে দেখি 9.8 ইন্টু 196, 196কে রুট করে দিলে 14 হয়, 14 মিটার পার সেকেন্ড। তো এটাই হচ্ছে আনসার আমাদের। এখন একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, তো সেটার বেগ হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। এটাকে যদি আমরা 3.6 দিয়ে ভাগ দিলে 3.6 দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাব কিন্তু মিটার পার সেকেন্ড। এটা কত হবে? 72 ডিভাইডেড বাই 3.6 হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগ। কেন্দ্রমুখী ত্বরণ যদি হয় 1, তাহলে বৃত্তাকার পথে ব্যাসার্ধ কত? আমরা কেন্দ্রমুখী ত্বরণ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, এই সমীকরণটা দেখেছি কি দেখিনি? কেন্দ্রমুখী ত্বরণ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই, সুতরাং আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই এ। তো ভি হচ্ছে 20 স্কোয়ার ডিভাইডেড বাই এ হচ্ছে 1 সমান 400। আশা করি এককগুলো মিলে যাবে। কীভাবে? মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2, মিটার সেকেন্ড ইনভার্স 2, তাই না? তো এটা বাদ গেলে এখানে কিন্তু শুধু মিটার থাকে, একক মিলে যায়। এখন আপেক্ষিক বেগের একটা ম্যাথ পেয়েছি, দেখো এই ব্যক্তি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে গেছে 5 কিলোমিটার আওয়ার বেগে, আবার ফিরে আসছে 4 কিলোমিটার আওয়ার বেগে। সো এটা যদি প্লাস ধরি তাহলে এটাকে মাইনাস ধরতে হয় না? হ্যাঁ, তো এখন এইটার সাপেক্ষে নিচেরটার সাপেক্ষে উপরেরটার আপেক্ষিক বেগ আমরা বের করে ফেলি। দেখো +5 মাইনাস যার সাপেক্ষে তাকে বিয়োগ -4 সমান হচ্ছে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস, সো 9 কিলোমিটার পার আওয়ার। এটা তোমরা অনেকে ভুল করতে, এটা কিন্তু 1 কিলোমিটার আওয়ার করে ফেলতে, এটা কিন্তু 9, খেয়াল রাখবা। এখন একটা বি পয়েন্ট থেকে একটা কালো বস্তু এভাবে অর্ধবৃত্তাকার পথে ঘুরে এই পয়েন্টটা আসলো, অর্ধবৃত্তাকার পথে ঘুরে এবং ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার। তো
এটার ওই বস্তুটার গড় বেগ কত হবে? গড় বেগ কীরকম করছিলাম আমরা? গড় বেগ সমান হচ্ছে মোট দূরত্ব। আচ্ছা, মোট দূরত্বটা এই পরিধির সমান হবে না? পরিধির সমান, তো পরিধি 2 পাই আর, আমরা শুধু পাই আর দিলাম, অর্থাৎ 2 পাই। ঠিক আছে না? আর সমান 2, আর এই 2টা হচ্ছে আর। পাই আর ডিভাইডেড বাই সময় হচ্ছে 2 সেকেন্ড, তাই না? তো 2 বাদ গিয়ে থাকা হচ্ছে আলটিমেটলি পাই। গড় বেগটা হচ্ছে পাই মিটার পার সেকেন্ড। কি সুন্দর সুন্দর প্রবলেম। এবার দেখো, একটা গাড়ি চলতেছে, তো এই গাড়িটা এক্স মিনিটে ওয়াই কিলোমিটার গেছে। হ্যাঁ, প্রথম দেখা। আবার ওয়াই মিনিটে এক্স কিলোমিটার গেছে। তো এখন আমাদেরকে বলতেছে হচ্ছে আমাদের গাড়িটার গড় দ্রুতি বের করতে হবে। গড় দ্রুতি, ঠিক আছে, আমরা গড় দ্রুতি বের করবো না, সমস্যা নেই। তো প্রথমে আমাদেরকে জানতে হবে, দেখো, মোট অতিক্রান্ত দূরত্ব কতটুকু আর মোট সময় কতটুকু। এক্স মিনিট ওয়াই মিনিট, তাই না? সময় এক্স মিনিট ওয়াই মিনিট। তো সামেশন অফ এস সামেশন অফ টি, এটাই হচ্ছে গড় গড় দ্রুতির বিষয়ে বলি। একটু দূরত্ব লিখলে, ডিস্টেন্স লিখলে একটু ভালো দেখায়। তো ডিস্টেন্স হচ্ছে ওয়াই প্লাস এক্স কিলোমিটার, আর সময়টা হচ্ছে এক্স প্লাস ওয়াই কিলোমিটার পার মিনিট। এই দুটোটাকে আলটিমেটলি কাটাকাটি দিয়ে আমরা 1 বলতে পারি কিনা, ইজ ইকুয়াল টু 1 কিলোমিটার পার মিনিট। যদি 1 মিনিটে 1 কিলোমিটার যায় এরকম ধরতে পারলে, তাহলে আমরা কী ধরতে পারি? 60 মিনিটে 60 কিলোমিটার যাবে না? 60 কিলোমিটার পার 60 মিনিট। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি না? 60 কিলোমিটার পার SUR। দেখো, আনসার মিলে গেছে। তো এখন নেক্সট প্রশ্ন আমরা চলে যাই। ঠিক, এটা একটু ক্রিটিক্যাল, তাই না? এটা না একটু ক্রিটিক্যাল, তবু আমরা করার চেষ্টা করি। দেখো, আচ্ছা, একটা ব্যক্তি কী করছে? 7 কিলোমিটার আওয়ার বেগে একটা দূরত্ব অতিক্রম করছে, আবার 8 কিলোমিটার আওয়ার বেগে ওই দূরত্ব অতিক্রম করে ফিরে আসছে, তাই না? বেগের ভিন্নতা কিন্তু আছে। তো এখন আমরা এস ডিস্টেন্স নিয়ে নিই। তো প্রথম ক্ষেত্রে, ফার্স্ট কেসে আমরা এরকম ধরতে পারি না যে এস ইস ইকুয়াল টু ভিটি। হ্যাঁ, তো এস ইস ইকুয়াল টু ভিটা হচ্ছে 7 × T1। এখান থেকে আমরা T1টা বের করে নিলাম। T1 সমান এস ডিভাইডেড বাই 7। আবার দ্বিতীয় ক্ষেত্রে সেম, এস ইস ইকুয়াল টু ভিটি। তো এক্ষেত্রে পিটা হচ্ছে 8 × T2। তো T2 সমান আমরা কি পাচ্ছি? এস ডিভাইডেড বাই 8 পাচ্ছি না? হ্যাঁ, একটু কষ্ট হবে করতে, কিন্তু করে ফেলি। এটা হচ্ছে সমীকরণ 1, এটা হচ্ছে সমীকরণ 2। ঠিক আছে, T1 T2। তো গড় দ্রুতি কত? আচ্ছা, গড় দ্রুতি হচ্ছে এই যে, এভাবে লিখতে পারি, গড় দ্রুতি সমান সামেশন অফ ডিস্টেন্স সামেশন অফ। তো টাইম লেগেছে হচ্ছে T1 প্লাস T2, এই ফুল সময়টা। এবং দূরত্বটা দেখো, আমরা প্রথমে একবার এস দূরত্ব গেছি, আবার এস দূরত্ব ফিরে আসছি না, তার মানে 2s। আশা করি এবার আর সমস্যা হবে না। তো এখান থেকে আমরা এভাবে লিখতে পারি 2s ডিভাইডেড বাই, দেখো, এস ডিভাইডেড বাই 7 প্লাস এস ডিভাইডেড বাই 8 ইজ ইকুয়াল টু, এখানে আমরা এভাবে করে ফেলবো 2s ডিভাইডেড বাই 1 ইন্টু এই দুইটার লসাগু করলে 7 8 56, 7 প্লাস 8 কী হয়? 15 এস। এস বাদ, তো 56 গুণ 2 112 ডিভাইডেড বাই 15 সমান হচ্ছে 112 ডিভাইডেড বাই 15 সমান 7.466। তো 7.47 কিলোমিটার পার আওয়ার, এটা কিন্তু লিখে দেওয়া যায়। পেয়েছি না আমরা? ক্লাস একটু ক্রিটিক্যাল ম্যাথ বলা যায় এটাকে। তো নেক্সট ম্যাথে আমরা চলে আসি। এখানে দেখো, একটা বস্তুকে আমরা আনুভূমিকের সাথে কি করব? ঠেলা দিব, তাও আবার 20 মিটার পার সেকেন্ড বেগে, এবং এটার গতি বিপরীতে ত্বরণ কাজ করবে -2। তো এখন থেমে যাওয়ার আগে কত দূরত্ব অতিক্রম করবে, এটা হচ্ছে প্রশ্ন, তাই না? বস্তুটি থেমে যাওয়ার আগে কত দূরত্ব অতিক্রম করবে, এটা আমরা এখান থেকে এভাবে করে ফেলতে পারি। দেখো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2GS। তো এখন থেমে গেলে ভি সমান 0 হয়ে যাবে না? শেষ বেগ 0 হয়ে যাবে। তাহলে এইচ সমান হবে, বা এস সমান হবে, এটাকে এসে লেখা যায়, সমান হবে
ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g বা 2a। তো ইউ সমান হচ্ছে 20 স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 2, 400 ডিভাইডেড বাই 4 সমান 100 এভাবে লেখা যায়। মনে করো তুমি এগুলো এ লিখবা, এটাকে এস লিখবা, এভাবে লিখবা, -2as এভাবে লিখবা, এই আর কি। তো পাই মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 4 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে, দুইটা তথ্য আমরা পেয়ে গেলাম। ঘূর্ণায়মান বস্তুর সম্পূর্ণ ঘূর্ণনে কতক্ষণ সময় লাগবে? আচ্ছা দেখো, আমরা এটা এস ইকুয়াল টু ভিটি ফর্মুলা দিয়ে করবো, আমি লিখেও রাখছি একটু করে। এস ইকুয়াল টু ভিটি, তো এখান থেকে সময় কতক্ষণ লাগবে আমরা টিটা বের করি। দেখো টি হচ্ছে এস ডিভাইডেড বাই বি, এখানে এস সমান কী হবে? পাই মিটার ব্যাসার্ধের, বাহ। তো সম্পূর্ণ পথটা পরিধিটা কী হবে? 2 পাই আর, আর সমান কী বলা আছে? ব্যাসার্ধ সমান বলা আছে কিন্তু পাই ইন্টু পাই, আর ব্যাক সমান বলা আছে হচ্ছে 4, তাই না? 4 মিটার পার সেকেন্ড। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম, দেখো 2 পাই স্কোয়ার ডিভাইডেড বাই 2 সেকেন্ড, পাই স্কোয়ার ডিভাইডেড বাই 2 সেকেন্ড সময় লাগবে আমাদের। পৃথিবীর নিজকে ঘূর্ণনের জন্য জাতীয় স্থিতিশোধের কৌণিক বেগ কত? আচ্ছা, পৃথিবীর কৌণিক বেগ যত, জাতীয় স্থিতিশোধের কৌণিক বেগ তত, ঠিক আছে? তো ওমেগা সমান আমরা জানি 2 পাই ডিভাইডেড বাই টি। যদি এটা একবার ঘূর্ণনের জন্য সময় হচ্ছে পর্যায়কাল, একবার ঘূর্ণনের জন্য। তো এখন আমরা মান পেয়ে যাবো 2 পাই ডিভাইডেড বাই টি সমান আমরা কি লিখবো? পৃথিবীর নিজকে ঘুরতে সময় লাগবে হচ্ছে 24 ঘন্টা, প্রতি ঘন্টা 3600 সেকেন্ড। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? 2 × 3.1416 ডিভাইডেড বাই 24 × 3600। তো এটা 7.27, আসলে এটা মানে অ্যান্সার পেয়েছি 7.27 × 10⁻⁵ রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে আনসার। এইভাবে ম্যাথগুলো আমি আর দেখাচ্ছি না। দেখো তাৎক্ষণিক বেগে এই যে m⁻0 দেখলে কিন্তু ভয় পেয়ে যাও না, m⁻0 সমান আলটিমেটলি 1 হয়। এখানে একটা ম্যাথ আমরা পাচ্ছি, একটা গাড়ি, দেখো এই গাড়িটা যখন ভিএ পয়েন্টে যাচ্ছে, তখন দেখো এই গাড়িটা যখন ভিএ বেগে যাচ্ছে, তখন তার তার সাথে সাথে আরেকটা গাড়ি ভিবি বেগে 20 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে। তো এখন আমরা যদি দেখি এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ কত হবে? এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ, আচ্ছা এর সাপেক্ষে বলছে না, যার সাপেক্ষে তাকে বিয়োগ দিব আমরা এর সাপেক্ষে, অর্থাৎ ভি বি মাইনাস ভি এ সমান হবে কিন্তু 20 - 10 সমান 10। আচ্ছা পজিটিভ পেয়েছি না আমরা? পজিটিভ পেয়েছি, তার মানে এই যে বি বি এর দিক যেদিকে সেদিকে কিন্তু গাড়িটার আপেক্ষিক বেগ পাওয়া যাবে। আমরা এগুলো থাকি, এই যে দেখো দুটি বস্তু যখন একই দিকে চলে তখন তাদের বিয়োগ করে কিন্তু আপেক্ষিক বেগ পাওয়া যায়। বিপরীত দিকে চললে তাদের দুটি বেগ যখন যোগ করে দিবে তখন আমরা আপেক্ষিক বেগ পাবো। এখন সমবেগের উদাহরণ কি দেখো, শব্দের বেগ, আলোর বেগ, এবং এটা একটু খেয়াল রাখবে, 332 মিটার/সেকেন্ড হচ্ছে 0°C তাপমাত্রায় বাতাসে শব্দের বেগ। তো তাৎক্ষণিক ত্বরণের ক্ষেত্রে দেখো সময় বন্ধন শূন্যের কাছাকাছি, এবং মাত্রাটা দেখে নাও। হ্যাঁ, সমত্বরণের উদাহরণ কিন্তু সব বেশি পাওয়া যায় না। তুমি যখন অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তু দেখবা, ধরে নিবা সেটা সমত্বরণের একটা প্রকৃষ্ট উদাহরণ, এবং সেক্ষেত্রে জি এর মান 9.8। হ্যাঁ, সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকা সম্ভব, এটা আমরা লাস্টে দেখব। আমরা গতিক সমীকরণগুলো ইনশাল্লাহ পাবো একটু পরে। এটা একটা খেয়াল রাখি তো, যে সমত্বরণে চলমান বস্তুর ক্ষেত্রে কিন্তু এই সূত্রটা প্রযোজ্য। এটা পরিবর্তনশীল ত্বরণে নিচের কোন সূত্রটি প্রযোজ্য বলে এইটা দিয়ে দিবে, কিন্তু আলটিমেটলি তোমাকে উত্তর কোনোটাই নয় বলতে হবে, কারণ পরিবর্তনশীল ত্বরণের কোনো সূত্র আমাদের বইয়ে দেওয়া নেই। এখানে আলটিমেটলি তোমরা 3টা সূত্র পাবা, বি ইজ প্রপোর্শনাল টু টি, এস ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, বি ইজ প্রপোর্শনাল টু √s। এই 3টা সূত্র এখানে দেখাইছে, এবং এই সূত্রগুলোর ক্ষেত্রে ইউ ইজ ইকুয়াল টু 0 স্থির অবস্থান থেকে যাত্রা করবে, এবং ত্বরণ এ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট অর্থাৎ ত্বরণ সমত্বরণ।
কোনো পড়া নাই, দেখো আর কিছু ম্যাথ চলে আসলো আমাদের কাছে। ওকে, 20 মিটার/সেকেন্ড বেগে যখন যাচ্ছে, এটা কিন্তু আমরা একটু আগে করে আসছি। এই যে স্মরণের যদি এই সমীকরণটা যদি স্মরণের সমীকরণ হয় তাহলে 2 সেকেন্ড পর বেগ কত হবে, একটা অন্তরীকরণের ম্যাথ। আমরা যদি সময়ের সাপেক্ষে স্মরণের অন্তরীকরণ করি তাহলে আমরা বেগ পাবো। সেক্ষেত্রে আমরা প্রতিটি পথকে আলাদা আলাদাভাবে কিন্তু অন্তরীকরণ করব। দেখো 4 ইন্টু 2t, সূত্রগুলো জানো? 3 সমান, এখানে যদি টি এর জায়গায় 2 বসিয়ে দিলে 2 দুগুণে 4, 4 4 16, 16 যোগ 3 সমান হচ্ছে 19। সূত্রটা জেনে রাখো, যেমন ধরো ডি এক্স টু দি পাওয়ার এন যদি হয় টি এক্স, তাহলে সূত্রটা হবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1। এরকম করে আমরা প্রতিটি পদকে অন্তরীকরণ করেছি এখানে। এখন সুন্দর সুন্দর কিছু ম্যাথ চলে আসছে। একটা গুলি যদি আমরা দেওয়ালকে লক্ষ্য করে মারি তাহলে একটা বুলেট নির্গত হবে না, সেই বুলেটটা কতটুকু ভেদ করবে দেয়ালে, এরকম কিছু সুন্দর সুন্দর ম্যাথ আছে। এখন দেখো এই বুলেটটা এক্ষেত্রে 0.05 মিটার প্রবেশ করলো এবং ব্যাক হারালো অর্ধেক, অর্থাৎ তখন তার বি প্রাইম হয়ে গেছে হচ্ছে হাফ ভি নট, তাই না? তো কতটুকু যাবে, এটার ক্ষেত্রে একটা সুন্দর শর্টকাট আছে। ধরো এখন এটা হচ্ছে S1, অর্থাৎ S1 পরিমাণ ঢুকে গেছে। এখন বাকি দূরত্ব অতিক্রম করবে হচ্ছে আরও S2 পরিমাণ। এখন এই S2টা আর কতটুকু যাবে, S2টা আমরা বের করতে পারি S1 ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস 1, এই সূত্রটা থেকে একটু লিখে রাখো, S2 সমান S1 ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস 1। সেক্ষেত্রে এন সমান বের করবো হচ্ছে এন সমান প্রথমে যে ব্যাগটা পেয়েছিলাম সেটা ব্যাগ, এই যে S1 পরিমাণ অতিক্রম করার পরে ব্যাগ কতটুকু ব্যাগ অবশিষ্ট আছে সেটা, এখানে দেখো হাফ ভি অবশিষ্ট আছে। তখন এটা দেখা হচ্ছে হাফ পি, তাই না? সরি 2, এন এর মান হচ্ছে 2 এখানে। তো S1 সমান 0.05 ডিভাইডেড বাই 2 স্কোয়ার মাইনাস 1 হচ্ছে 0.05 ডিভাইডেড বাই 3 সমান কত হবে, 0.05 ডিভাইডেড বাই 3 সমান হচ্ছে 1/60। 1/60 মানটা একটু খেয়াল রাখতে হয়, 0.0167, এরকম করে খেয়াল রাখা যায় এটাকে। তো একটি বস্তুকে যখন আমরা 49 মিটার/সেকেন্ড বেগে উপর দিকে নিক্ষেপ করবো তখন উড্ডয়নকাল কত হবে? তো উড্ডয়নকাল টি সমান হচ্ছে, আমরা এটা এই সূত্র থেকে পাবো, বি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস সিটি। আশা করি এই 4টা সূত্র তোমরা জানো। তো ভি সমান যদি হয় 0, সুতরাং টি সমান হচ্ছে ইউ ডিভাইডেড বাই জি। তো এটাকে দ্বিগুণ করে দিলে 2 ডিভাইডেড বাই জি। দেখো 2 ইন্টু 49 ডিভাইডেড বাই 9.8 সমান হচ্ছে 10 সেকেন্ড। আশা করি তোমরা পারবে। হ্যাঁ, একটা মিনারের উচ্চতা থেকে একটা যদি বলকে আমরা ফেলে দিই তো এটা 3 সেকেন্ডে হাফ এইচ, এই যে এটা সম্পূর্ণ যদি এইচ হয় তাহলে অর্ধেক মিনারের অর্ধেক নেমে আসছে। তো কতক্ষণ পর বস্তুটি ভূমিতে নামবে, দেখো কতক্ষণ পর বস্তুটি ভূমিতে নামবে। আচ্ছা, এই তথ্যগুলো থেকে আমরা লিখতে পারি না যে বস্তুটার 3 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এটা হাফ এইচ, তাহলে আমরা লিখতে পারি হাফ এইচ ইজ ইকুয়াল টু ইউটি, আদিব্যক্ত শূন্য ছিল তাহলে ইউটি এর মান আলটিমেটলি 0 হয়ে যাবে। ইউটি ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? দেখুন এইচ সমান কী হবে, এটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবো। দেখো হাফ হাফ বাদ দিয়ে দিলাম, এইচ সমান হবে হচ্ছে এ সমান, বা দেখো এ সমান হচ্ছে 9.8 ইন্টু টি সমান 3 স্কোয়ার, তাহলে এটা সমান কত হচ্ছে 9.8 ইন্টু 9, অর্থাৎ 88.2 মিটার। তো এইচ সমান হচ্ছে 88.2 মিটার। এখন 88.2 মিটার নামতে কতক্ষণ সময় লাগবে সেটাকে আমরা বের করতে পারি না। দেখো তো আমরা আরেকটা সমীকরণ লিখি, এইচ ইজ ইকুয়াল টু হাফ এটি স্কোয়ার, বা টি ইজ ইকুয়াল টু 2h জি লিখি এটাকে, টি ইজ ইকুয়াল টু 2h ডিভাইডেড বাই জি রুট। এখানে আমরা মানগুলো বসিয়ে দিই, 2 ইন্টু 88.2 ডিভাইডেড বাই 9.8, এরকম লিখলে আমরা পাচ্ছি হচ্ছে 2 ইন্টু 88.2
ডিভাইডেড বাই 9.8, হ্যাঁ, √18, √18 is equal to 3√2, যেটাকে লেখা যায় 4.24 সেকেন্ড। দেখছো কি সহজ ম্যাথ, কিন্তু তোমাকে এতটুকু একটু মাথা খাটাই বের করতে হবে। এখন একটা ম্যাথে চলে আসলাম। দেখো বিটি সময় এটা দেওয়া আছে, 2 সেকেন্ড পর বস্তুটির স্মরণ কত। এটা হচ্ছে আলটিমেটলি একটা যুগচীকরণের ম্যাথ, এটা আমরা না করি, করতে হবে না। পাথরটি ভূপৃষ্ঠে পড়তে কতক্ষণ সময় লাগবে। আচ্ছা দেখো এই উপর থেকে একটা পাথর ফেলে দিয়েছে 70 মিটার দূরত্ব, তো কতক্ষণ সময় লাগবে আমরা জানি না, যে এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার, সুতরাং টি ইজ ইকুয়াল টু √2h ডিভাইডেড বাই জি। এটা আমরা এভাবে বের করে ফেলবো ইনশাল্লাহ একসাথে। 2 × 70 ডিভাইডেড বাই 9.8, রুট আনসার ইকুয়াল টু 3.77 সেকেন্ড সময় লাগার কথা। পার্সেন্টের জন্য একটু করাই দিচ্ছি আর কি, একটু বেশি জানলে তো ভালো, তাই না? তো বলটি সর্বোচ্চ, এই যে দেখো একটা বলকে আমরা উপর দিকে মারছি 19.6 বেগ, 19.6 মিটার পার সেকেন্ড বেগ, এটা কতটুকু উচ্চতায় পৌঁছাবে। সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে আমরা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2GS এটা ব্যবহার করব, তাই না? তো বি সমান আলটিমেটলি 0 হবে, এস সমান হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g, তাই না? তো ইউ স্কোয়ার হচ্ছে 19.6 স্কোয়ার, বা 2 × 9.8 সমান হচ্ছে আলটিমেটলি 19.6। এখানে একটা 19.6 বাকি থেকে যাবে, এটাই হচ্ছে আনসার। বস্তুটি কতক্ষণ শূন্য থাকবে, এটা আসলে মেডিকেল আসার মতো একটা প্রশ্ন। দেখো বস্তুটি কতক্ষণ শূন্য থাকবে, প্রশ্ন করে বলতেছে, আগে উদ্দীপক পড়তেছি না। তো এই বস্তুটাকে 9.6 বেগে নিক্ষেপ করছে, এটার উড্ডয়নকাল, এটা কতক্ষণ শূন্য থাকবে মানে উড্ডয়নকাল বের করতে বলছে, 2u ডিভাইডেড বাই জি, তাই না? v is equal to u minus gt, এটা বের করে দেখো না এখান থেকে। দেখুন 2u সমান হচ্ছে 9.8 ডিভাইডেড বাই 9.8 সমান হচ্ছে 1 সেকেন্ড, জাস্ট টুস করা হয়ে যাচ্ছে। দেখো এটা এটা হচ্ছে ডেন্টাল আসছিল মনে হয়, ডেন্টালে এই প্রশ্নটা আসছিল বা মেডিকেলে 2022-23 সেশনে, কেউ কল্পনাই করতে পারেনি এটা দিয়ে দিবে। তো একটা ট্রেন 100 মিটার লম্বা একটা ট্রেন, যেটা আসতেছে একটা টানেলের বা একটা সেতুর উপর দিয়ে যাচ্ছে, যেটা হচ্ছে 1 কিলোমিটার দীর্ঘ। তো এই পথটা অতিক্রম করতে ট্রেনটির কতক্ষণ সময় লাগবে। দেখো তো বাবা, তো মোট দূরত্ব কতটুকু, 100 + 1 কিলোমিটার সমান হচ্ছে 1100 মিটার, না 1100 মিটার। 1100 মিটার সময় 1100 মিটার যাবে হচ্ছে সে 45 কিলোমিটার আর বেগে। এটাকে যদি 3.6 দিয়ে ভাগ দিলে আমরা পাবো কি, 45 ডিভাইডেড বাই 3.6 সমান হচ্ছে 12.5 মিটার পার সেকেন্ড। আমরা যদি 1100-কে 12.5 দিয়ে ভাগ দিই, তাহলে বোঝা যাচ্ছে যে 80-র চেয়ে একটু বড় একটা মান আসবে, তাই না? 1100 ডিভাইডেড বাই 12.5 সমান হচ্ছে 88। দেখো 88 আসছে। সো এটাই হচ্ছে সেই ভ্যালু যেটা অনেকেই করতে পারে নাই ওই টাইমে। পাথর ফেলে দেওয়া, আচ্ছা দেখো এটা কিন্তু 88 সেকেন্ড, বাপরে। আচ্ছা দেখো একটা বেলুন 200 মিটার উপরে আছে অলরেডি, এবং 4.9 মিটার পার সেকেন্ড বেগে উপরে উঠতেছে। তো একটা পাথর যদি এই বেলুনটা থেকে ফেলে দেওয়া হয়, হট এয়ার বেলুন থেকে ফেলে দেওয়া হয়, পাথরটি আর কত দূর উঠবে, কতটুকু উঠবে। দেখো এটা আমরা ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2GS এখান থেকে বের করবো, এটা সমান আলটিমেটলি সর্বোচ্চ উচ্চতায় 0 হবে। সুতরাং এইচ ইজ ইকুয়াল টু 4.9 স্কোয়ার ডিভাইডেড বাই 2g, 4.9 স্কোয়ার ডিভাইডেড বাই 19.6 সমান হচ্ছে 1.225 মিটার, এর দূর উঠবে এটা। এখন আমরা আরেকটু দেখি, এটা হচ্ছে তম সেকেন্ডের ম্যাথগুলো চলে আসছে। দেখো তম সেকেন্ডের ম্যাথ, চতুর্থ ও তৃতীয় সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বের অনুপাত কত, S4 ডিভাইডেড বাই S3 সমান হচ্ছে u0 প্লাস হাফ a 2t মাইনাস 1, u0 প্লাস হাফ a 2t মাইনাস 1। দেখো এটা t4 t3, তাই না? এখন ইউনিট দেখো আলটিমেটলি এগুলা
কোনো ফ্যাক্টই না। ইউনিট সমান শূন্য, এটা সমান শূন্য, যেহেতু ইউ সমান শূন্য এক কনস্ট্যান্ট, তো এখন হাফে হাফে বাদ দিয়ে দিতে পারি। এখন এটা বাদ দিয়ে দিলাম, তাহলে আলটিমেটলি এখানে থাকতেছে হচ্ছে 4 দুগুণে 8 বিয়োগ 1, 3 দুগুণে 6 বিয়োগ 1 সমান হচ্ছে 7/5, 7:5। সহজ না ম্যাথটা? তবে এই সূত্রটা তোমাকে খেয়াল রাখতে হবে, থমাস সেকেন্ডের সূত্রটা। ওকে, একটা বন্দুক থেকে আবার একটা বুলেট নির্গত হলো এবং এই তক্তাটা ভেদ করে চলে আসলো। তো তক্তা ভেদ করতে বেগের এত অংশ বেগ হারাইছে, তার মানে হারিয়ে আরও বেগ আছে হচ্ছে বি প্রাইম আছে হচ্ছে 19/20 বি, এতটুকু আরও বর্তমান আছে। তো বুলেটটা আমার আরও কতটি তক্তা লাগবে? আচ্ছা দেখো, এটাকে যদি আমি S1 ধরে নিই, হ্যাঁ ধরো এটাকে আমি S1 ধরে নিলাম, এখন S2 সমান কত সেটা আমি বের করি। S2 সমান কত হইতে পারে? S2 সমান হবে হচ্ছে S1 ডিভাইডেড বাই n স্কোয়ার মাইনাস 1। এখন এখান থেকে আমরা বুঝতে পারতেছি না যে n এর মান হবে হচ্ছে b ডিভাইডেড বাই 1920 ভি সমান 20 ডিভাইডেড বাই 19। তো এখান থেকেই ঝামেলা শুরু। S1 20 স্কোয়ার 19 স্কোয়ার মাইনাস 1 is equal to S1 ইন্টু 19 স্কোয়ার, হ্যাঁ 20 স্কোয়ার মাইনাস 19 স্কোয়ার। আশা করি তোমরা এগুলো বুঝো। এখন দেখো 20 স্কোয়ার মাইনাস 19 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 39। তো S1 19 স্কোয়ার 39। এখন দেখো তো টোটাল দূরত্ব কতটুকু অতিক্রম করতে পারতেছে, প্লাস S1। এখান থেকে আমরা S1 কমন নিয়ে ফেললে পাবো হচ্ছে 19 স্কোয়ার ডিভাইডেড বাই 39 প্লাস 1, তাই না? তো এটা আমি করে দেখছি হচ্ছে 10.25 সামথিং পাবো, তার মানে হচ্ছে 11 S1। অর্থাৎ অর্থাৎ বুলেটটিতে আমাদের কতটি তক্তা লাগবে? ঠিক এইটার মতো আরও 11টি তক্তা লাগবে, 11টি তক্তা লাগবে। আশা করি বুঝতে পেরেছ। এখন দেখো, একটা বুলেট এই দেওয়ালটার মধ্যে 1 মিটার প্রবেশ করে অর্ধেক ব্যাগ হারায়, তার মানে বি প্রাইম হচ্ছে হাফ বি, সুতরাং এন সমান হচ্ছে ভি ডিভাইডেড বাই ভি প্রাইম সমান হচ্ছে 2, তাই না? এই ছোটো ছোটো ম্যাথগুলো হাতে হাতে করতে জানতে হবে, মনে মনে করতে জানতে হবে এগুলা। তো এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে, আচ্ছা এটা তো S1 তাই না, S1, সুতরাং S2 ইজ ইকুয়াল টু S1 সমান হচ্ছে 1 মিটার ডিভাইডেড বাই n স্কোয়ার মাইনাস 1, 1 ডিভাইডেড বাই 2 স্কোয়ার মাইনাস 1 সমান হচ্ছে 1/3। এখন একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে অর্ধেক ব্যাগ হারায় বললে যতটুকু প্রবেশ করে হারায় তাকে 3 দিয়ে ভাগ দিয়ে দাও সমান 1/3। ধরো 10 মিটার প্রবেশ করে অর্ধেক ব্যাগ হারায়, তাহলে 10কে 3 দিয়ে ভাগ দিয়ে দাও, বাকি দূরত্ব হবে 3.33 মিটার। এরকম সব ম্যাথগুলো এরকম। এখন 20 সেকেন্ড পরে বস্তুটির ব্যাগ কত হবে যদি আমি 196 মিটার পার সেকেন্ড বেগে বডি নিক্ষেপ করি? খুব সহজ, p is equal to u মাইনাস gt, তাই না? তাই এখন u সমান হচ্ছে 196 মাইনাস 9.6 ইন্টু 20, 196 মাইনাস 196 সমান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড হচ্ছে ব্যাগ। আমাদের আলহামদুলিল্লাহ অনেকগুলো ম্যাথ শেষ হয়েছে। একটা খুবই দুঃখের বিষয়, তোমরা অনেকে হয়তো সূত্রগুলো বুঝতে পারতেছো না। সূত্রগুলো হচ্ছে v is equal to u প্লাস টি অথবা u প্লাস gt, এরপর হচ্ছে b স্কোয়ার is equal to u স্কোয়ার প্লাস 2s বা gs, দেখছো? এরপর হচ্ছে s is equal to ut প্লাস হাফ gt স্কোয়ার। এবার আরেকটা s এর সময় সূত্র আছে b প্লাস v নট ডিভাইডেড বাই 2 ইন্টু টি, এরকম একটা সূত্র আছে। আল্লাহ, আমরা প্রাসে চলে আসতে পারছি কি? সমদ্রুতি সম্পন্ন একটি কণা, সমদ্রুতি সম্পন্ন একটি কণার বেগ অসম হতে পারে, বেগ অসম হতে পারে, দেখছো? সমদ্রুতি কিন্তু বেগ অসম, কারণ হচ্ছে দিক পরিবর্তন। এখন এই লেখচিত্রের মধ্যে এই চারটা পড়ে নিবে। দূরত্ব সময় লেখচিত্রের মাধ্যমে আমরা কি পাই? দূরত্ব ডিভাইডেড বাই সময় দিয়ে আমরা পাই হচ্ছে দ্রুতি।
তাই না? বেগ সময় লেখচিত্রের মাধ্যমে আমরা পাই হচ্ছে ত্বরণ। এবং দেখো বেগ গুণ সময় দিয়ে আমরা কি পাই, ভিটি সমান সরণ পাই না? তো এটা হচ্ছে ক্ষেত্রফল। এদিকে যদি আমরা বেগকে সংজ্ঞায়িত করি, এদিকে যদি আমরা সময়কে সংজ্ঞায়িত করি, ধরো বেগের দূর পেলাম এবং সময় দিকের দূর পেলাম, এদের ক্ষেত্রফলটা নির্দেশ করবে হচ্ছে সরণ। আচ্ছা আমরা চলে আসি এখানে। এখানে একটা প্রবলেম আছে। এই সূত্রটাতে যদি আদিবেগ শূন্য হয় তাহলে এস আর টি স্কোয়ারের গ্রাফের আকৃতিটা কীরকম হবে দেখো। এই যেদিকে যদি আমি এস দিই এবং এদিকে যদি আমি টি স্কোয়ার দিই তাহলে আলটিমেটলি এটা এরকম হবে, তাই না? আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এরকম সমীকরণগুলো পড়ছি। এগুলো হচ্ছে এক একটা, দেখো এটা যদি বাদ দিলে এগুলো হচ্ছে এক একটা পরাবৃত্তের সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ। এগুলো এক একটা পরাবৃত্তের সমীকরণ, বা পি এ আর এ বি ইউ ডাবল এল এ প্যারাবোলার সমীকরণ। ওকে, খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ আমরা প্রাসের দিকে চলে যাব। এগুলো পরীক্ষা আসছে। তো আমার সেকেন্ডের ম্যাথ করার সময় বলছিলাম না যে এস টি এস ইজ ইকুয়াল টু আদিবেগ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। এই সমীকরণটা খুবই খেয়াল রাখতে হবে। এই যে দেখো 75% ব্যাক হারিয়েছে, এটা কিন্তু আমি এখানে বের করে রাখছি, দেখে নিও। হে আল্লাহ, দেখছো কোনো পড়া নাই এখানে। এই একটা ম্যাথ আছে যদি দেখার মতো ম্যাথ। দেখো মাত্রা এল নট দিলে কি, এল নট সমান হচ্ছে আলটিমেটলি ওয়ান, কোনো মাত্রা নেই, তাই না? হাতি গোড়া শূন্য সমান ওয়ান আমি এভাবে বলি। একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ঠিক ভেদ করতে পারে, তাই তাই তো। তো এই তক্তাটাকে আমরা এস ওয়ান ধরে নিলাম। যদি গুলির বেগ 4 গুণ করা হয় তবে অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে? বা এটা কিন্তু আর ওই এই শর্টকাটে নেই, এস টু ইজ ইকুয়াল টু এস ওয়ান এন স্কোয়ার মাইনাস ওয়ান, এগুলো এখানে অ্যাপ্লাই করবো না। এখানে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে আমরা দেখছিলাম না, ভি ইজ প্রপোর্শনাল টু রুট এস। একটা বস্তু যদি 10 মিটার পার সেকেন্ড বেগে যায় তাহলে যতগুলো দেয়াল ভেদ করতে পারবে, 20 মিটার পার সেকেন্ড বেগে গেলে আরও বেশি দেয়াল ভেদ করতে পারবে, তাই না? আরও বড় দেয়াল ভেদ করতে পারবে। তো এখান থেকে আচ্ছা আমাদের আমাদের কোনটার মান দেওয়া আছে দেখো তো, গুলির বেগ 4 গুণ করছি, তার মানে আমাদের ব্যাগের মানটা দেওয়া আছে, আমাদের এস বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা এসটা এদিকে নিয়ে আসি, এস ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার এভাবে রাখবো। আমরা যার মান পাবো তার মানটা এই পাশে রাখি এবং যাকে বের করি তাকে বাম পাশে রাখি না, যার মান বের করি দেখো এসকে আমরা বের করব। দেখুন আচ্ছা দেখো এটা এস প্রাইম ধরে নিলাম আমি, এস প্রাইম সমান ভি প্রাইম স্কোয়ার প্রপোর্শনাল টু ভি প্রাইমটা হবে হচ্ছে গুলির বেগ 4 গুণ করছি না, ভি প্রাইম ইজ ইকুয়াল টু 4 ভি। দেখো তো ইজ প্রপোর্শনাল টু 4 ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু 16 ভি স্কোয়ার। আচ্ছা দেখো তো আমরা ভি স্কোয়ার সমান প্রথমে কি লিখতে পারতাম, এস ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার না? তো ভি স্কোয়ারের জায়গায় আমি এসকে সাবস্টিটিউট করে দিলাম, এসকে বসিয়ে দিলাম। তার মানে বেগ 4 গুণ করলে 16টি তক্তা ভেদ করতে পারবে, খেয়াল রাখবে। আমরা চলে আসছি আসলে খুব ইম্পর্টেন্ট টপিক, প্রাস। এই প্রাসের আরেকটা নাম হচ্ছে প্রক্ষেপক। তো প্রক্ষেপকটা দ্বিমাত্রিক গতিসম্পন্ন যে কোনো বস্তু হতে পারে। এখন প্রাসের উপর ক্রিয়াশীল একমাত্র বল হচ্ছে অভিকর্ষ বল, এটা একটু দেখতে হবে। আর প্রাসের সর্বোচ্চ উচ্চতা পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় নগণ্য, যার ফলে প্রাসের আলোচনায় অভিকর্ষ ত্বরণের মান আমরা স্থির ধরে নিব এবং বাতাসের পাত অপেক্ষণীয়, এগুলো তোমরা পড়লে বুঝবে। দেখো প্রক্ষেপণ মধ্যে যেখান থেকে প্রাসকে ছুড়ে মারা হবে, প্রক্ষেপণ পথ, প্রাস যে পথ দিয়ে গিয়ে আবার পড়বে। হ্যাঁ, প্রক্ষেপণ বেগ, যে বেগে প্রাসকে ছুড়ে মারা হয়েছে, প্রক্ষেপণ কোণ, এই আনুভূমিকের সাথে প্রক্ষেপণ কোণটা যতটুকু এটাকে টিটা দিয়ে প্রকাশ করা হবে। এরপরে পাল্লা বা সীমা, এই যে দেখো যেখান থেকে নিক্ষেপ করা হয়েছে, প্লাস যেখানে পৌঁছাইছে এই দূরত্বটাই হচ্ছে পাল্লা বা সীমা। এবং এটা দুইটা স্যারের পরীক্ষায় আসছে। আচ্ছা উড্ডয়নকাল হচ্ছে এই যে দেখো এই পয়েন্ট থেকে ছুড়ে মারার পর থেকে এই পয়েন্টে পৌঁছানোর আগ পর্যন্ত যতক্ষণ সময় বেশি ছিল সেটা হচ্ছে উড্ডয়নকাল বা টি, আর কি একে চলনকালও বলা হয়, একে বিচরণকালও বলা হয়। তো প্রক্ষেপণ গতির এখানে বৈশিষ্ট্যগুলো আমি একটু লিখছি, দেখো সমতরণযুক্ত, তাই না? সমতরণযুক্ত, ত্বরণ সবসময় কনস্ট্যান্ট।
এরপরে দেখো দ্বিমাত্রিক, প্রাসের গতি দ্বিমাত্রিক, তবে সর্বোচ্চ উচ্চতায় হচ্ছে একমাত্রিক। এটা একটু নোট করার মতো পয়েন্ট। প্রাসের গতিপথটা হচ্ছে পরাবৃত্তাকার এবং উলম্ব তলে সীমাবদ্ধ, শুধুমাত্র একটা তল উলম্ব তলে সীমাবদ্ধ, এবং এটা বক্রগতি, অবশ্যই বক্রগতি। আশা করি তোমরা এখানে এগুলো পেয়ে যাবে। দেখো অধিবৃত্ত কখনো পড়বে না প্লিজ, পরাবৃত্তাকার, প্যারাবোলা পরাবৃত্তাকার, এটা ভুল। হ্যাঁ, এখন প্রাসের পাল্লা সবচেয়ে বেশি হয় যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ছুড়ে মারা হয়। তো এগুলো আমরা পড়বো ইনশাল্লাহ একটু পরে, এগুলো আমি গুছায় রাখছি তোমাদের জন্য। এটা একটু খেয়াল, আচ্ছা এখানে একটু খেয়াল করো তো, এখানে নিচে দেখো জি আর নিচের দিকে কাজ করতেছে না। এখন জি এর যদি আমরা আনুভূমিক উপাংশ বের করতে চাই, দেখো 90 ডিগ্রি কোণে আনুভূমিক উপাংশ, জি cos 90 ডিগ্রি সমান 0, যেহেতু cos 90 ডিগ্রি সমান 0, তো এখন আলটিমেটলি আনুভূমিক বরাবর কোনো ধরনের ত্বরণ পাওয়া যাবে না। আনুভূমিক বরাবর ত্বরণের উপাংশ 0, যার ফলে আনুভূমিক বরাবর ব্যাকটাও সবসময় কনস্ট্যান্ট থাকবে, এই কথাটা এখানে বলা হয়েছে। দেখবা যে সর্বাধিক আনুভূমিক দিকে ত্বরণ না থাকায় বেগের উপাংশ সবসময় ধ্রুব থাকে, সবসময় ধ্রুব থাকে, কিন্তু উলম্ব উপাংশটা সবসময় পরিবর্তন হয়। আচ্ছা, প্রাসের গতিপথে যে কোনো ত্বরণের আণবিক উপাংশ 0, সেজন্য কিন্তু আণবিক ব্যাগটাও কিন্তু সবসময় স্থির থাকবে। এখন কোন একটা বস্তুকে তুমি ধরো ভূপৃষ্ঠ থেকে উপরে তুলতে যাচ্ছ, সেক্ষেত্রে তুমি যে বাহ্যিক বলটা প্রয়োগ করতেছো এক্সটার্নাল, এবং যে পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের ফলে যে বল F is equal to mg, ওই বলটা কিন্তু এদিকে প্রয়োগ হবে, অর্থাৎ আলটিমেটলি দুইটি বল ক্রিয়া করবে। এখন চলে আসছি আমরা প্রাসের সূত্রাবলীতে, এখন থেকে ইনশাল্লাহ মজা পাবে। দেখো, আচ্ছা আমরা একটা নিক্ষিপ্ত বস্তু এবং প্রাসের মধ্যে তুলনা করব। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা ইউনট বেগে এটাকে নিক্ষেপ করে দিব, হ্যাঁ, শেষ বেগ হবে 0, তাই না? আর এই দূরত্ব অতিক্রম করবে, এবং এটাকে যদি আমরা খাড়া উর্ধে মেরে দিই, তাহলে এটা এই যে আণবিক বরাবর কোনো পথ অতিক্রম করার সুযোগ নেই, তার মানে এটা আণবিক দূরত্ব হচ্ছে 0, তাই তো? আবার একটা প্রাসকে যখন আমরা ইউ বেগে নিক্ষেপ করলাম, তাই না, ইউ আদি বেগে নিক্ষেপ করলাম এবং টিটা কোণে, এটা একটা সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, এবং সর্বোচ্চ উচ্চতার রাশিগুলো আমরা এটার পরে দেখবো ইনশাল্লাহ। এখন দেখো এই ইউ নটের উলম্ব উপাংশ হচ্ছে এটা ইউ নট সাইন থিটা, এবং ইউ নটের আনুভূমিক উপাংশ হচ্ছে এটা ইউ নট কস থিটা, ঠিক আছে? আবার দেখো তো আনুভূমিক উপাংশ বরাবর ত্বরণের মান হচ্ছে 0, এই রাশিগুলো আমরা শিখে নিলাম। এখন দেখো সর্বোচ্চ উচ্চতা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা এটা বি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh সমীকরণ থেকে পেয়েছি। আলটিমেটলি বি সমান 0 হলে সর্বোচ্চ উচ্চতা এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু ইউ নট স্কোয়ার বা ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g, এটা আসে। তো ঠিক এখানে দেখো তো ইউ নট হচ্ছে এই যে উপরের দিকে উঠছে সেটা না, উপরের দিকে যেটা গেছে সেটা না, একটা বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠবে, তো সেক্ষেত্রে আসলে আনুভূমিক উপাংশের কোনো কাজ নাই, সেক্ষেত্রে আমরা উলম্ব উপাংশ ইউ ওয়াইটা ইউজ করব, এবং এখানে বরাবর এই জায়গায় ইউ নটের জায়গায় আমরা ইউ ওয়াইটা বসালাম। ইউ উলম্ব উপাংশটার মান হচ্ছে ইউ নট সাইন থিটা, ইউ নট সাইন থিটাকে বর্গ করে দিলাম, ঠিক সেম এই সূত্রটা দেখো, এই সূত্রটাই চলে আসলো। এবং একটা প্রাস সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর জন্য শর্ত হচ্ছে সেটাকে 90 ডিগ্রি কোণে নিক্ষেপ করতে হবে, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। প্রাস সর্বোচ্চ উচ্চতাটার শর্ত হচ্ছে এটা, এইচ ম্যাক্স হওয়ার শর্ত হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। কারণ দেখো এই যে এখানে যদি সাইন 90 ডিগ্রি সমান কি হয়, সাইন 90 ডিগ্রি সমান 1 হয়, তাহলে তো আসলে এটা চলে আসতেছে, তাই না? এখন দেখো উত্থানকালে চলে আসছে, উত্থানকালে আসলে আসতে হচ্ছে ইউ ইজ ইকুয়াল, এই যে দেখো ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এই সমীকরণটা দেখে আসছে। এখানে আমরা পেলাম না টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি, যেহেতু বি ইজ ইকুয়াল টু 0। তো ঠিক এইখানে একটা বস্তু উপর উঠতেছে, এখানে আনুভূমিক উপাংশের কোনো কাজ নাই, আবার ঠিক ইউ ওয়াইটা আমরা বসাবো, ইউ ওয়াই মানে হচ্ছে ইউ নট সাইন থিটা ডিভাইডেড বাই জি, ঠিক সেম এই সূত্রটা। প্রাসের ক্ষেত্রে সূত্রটা সেম। এখন দেখো উড্ডয়নকাল মানে উত্থানকাল প্লাস পতনকাল, দুটোটা উপরে উঠছে নিচে নামছে, দুটোটা হচ্ছে এটা। তো উত্থানকালের সমান সমান হচ্ছে পতনকাল, তার মানে উত্থানকালকে 2 দিয়ে গুণ করে দিলে আমরা পতনকাল, আমরা মোট উড্ডয়নকালটা পেয়ে যাব। এখন এখানে দেখো একটা বস্তু উপরে উঠতেছে নিচে নামতেছে, এখানেও ঠিক আমরা এই যে ভি ওয়াই অর্থাৎ বা ইউ ওয়াই অর্থাৎ উলম্ব উপাংশটাই ব্যবহার করবো, প্রাসের নিক্ষেপ বেগের উলম্ব উপাংশটাই ব্যবহার করবো, ইউনিট সাইন থিটা। তো 2 ইউনিট সাইন থিটা ডিভাইডেড বাই জি, সমীকরণ চলে আসলো। এবং পাল্লার ক্ষেত্রে দেখো, আচ্ছা
পাল্লা এতক্ষণ পর একটা কাজ আসছে, শুধুমাত্র পাল্লার ক্ষেত্রেই আমরা আনুভূমিক উপাংশটা কাজে লাগাবো, আনুভূমিক উপাংশটা কাজে লাগাবো। হ্যাঁ, তো এখন আনুভূমিক সরণ হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি, সূত্র তো আমরা জানি। এই যে দিকে একটা বস্তু বিবেগে গেলে টি সময় ধরে গতিশীল হলে এস ইজ ইকুয়াল টু ভিটি। এখানে আমরা ঠিক এই সূত্রটা ব্যবহার করব। এক্ষেত্রে ভি সমান কী হবে দেখো, ভি সমান হবে হচ্ছে ইউ এক্স সমান ইউ নট কস থিটা। আবার টি সমান কী হবে দেখো, আচ্ছা এই প্রাসটা কতক্ষণ পর্যন্ত আনুভূমিক বরাবর চলবে, যতক্ষণ পর্যন্ত সেটা হাওয়ায় ভাসবে, তাই তো। তা হাওয়ায় ভাসার জন্য উড্ডয়নটা কাল হচ্ছে টি। সো যেটাই উড্ডয়ন কাল সেটাই হচ্ছে এই যে আনুভূমিক পাল্লা বরাবর অতিক্রান্ত দূরত্ব, আণবিক পাল্লা বরাবর অতিক্রান্ত দূরত্ব যে হবে আর, সেই আর এ পৌঁছানোর জন্য কিন্তু টি সময় লাগবে, তাই না? তাই না? তাহলে ব্যাকটা হচ্ছে ভি। তা আমরা এখন এভাবে লিখতে পারি না যে আর ইস ইকুয়াল টু ভিটি, এভাবে, এই যে এখানে সেই কথাটা এখানে লিখছি, আর ইস ইকুয়াল টু ভিটি, আর মানে হচ্ছে পাল্লা। তো দেখো ভি সমান কি পেয়েছি এখানে, ভি সমান পি সমান এটা পেয়েছি ইউনট কস থিটা। আবার টি সমান কি পেয়েছি দেখো, টি সমান হচ্ছে এই উড্ডয়ন কালটা, এখানে এই সমীকরণটা লিখলাম 2 ইউনট সাইন থিটা ডিভাইডেড বাই জি। তো এদের মধ্যে গুণ করে দেখো ইউনট স্কোয়ার 2 সাইন থিটা ইন্টু কস থিটা। এটা গণিত যদি যারা একটু সামান্য জানে তারা জানে এটার মান হচ্ছে 2 সাইন 2 থিটা, সাইন 2 থিটা। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম আসলে পাল্লার সুন্দর সমীকরণটা। এখন পাল্লার আর সর্বোচ্চ উচ্চতার সমীকরণ দুটার মধ্যে কিন্তু একটু মিল আছে দেখো, এখানে নিচে আছে 2g, এখানে উপরে আছে 2 থিটা, ঠিক আছে। এই পার্থক্যটা একটু খেয়াল আর এখানে সাইন স্কোয়ার থিটা, এখানে সাইন 2 থিটা। তো আরম্যাক্স হওয়ার জন্য কি শর্ত, এটা একটু আমরা পড়ে ফেলি আসো। আরম্যাক্স হওয়ার শর্ত হচ্ছে এই যে সাইন 2 থিটার মানটা যদি আমরা কোনোভাবে 1 করে ফেলতে পারি, এটা সর্বোচ্চ ভ্যালু তো 1, তাই না? 1 করে ফেলতে পারলে তাহলে ইউএসকে ডিভাইডেড বাই যে একটা বড় ভ্যালু আসবে। তো সেই জন্য আমরা জানি হচ্ছে সাইন 90 ডিগ্রি সমান 1, সুতরাং সাইন 2 ইন্টু 45 ডিগ্রি সমান হচ্ছে 1। তো এই 45 আলটিমেটলি 2 থিটা এর ক্ষেত্রে থিটা এর সাবস্টিটিউট হওয়া উচিত 45 ডিগ্রি। 45 ডিগ্রি করে নিক্ষেপ করলে সর্বোচ্চ পাল্লা পাবো আমরা, আর ম্যাক্সের শর্ত হচ্ছে 45 ডিগ্রি করে নিক্ষেপ করা। এখন তিনটা সম্পর্ক আমরা দেখি, এগুলো আমরা খেয়াল রাখবো। আর ম্যাক্স হবে যদি থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি হয়, তাই না? এখানে দেখছি আমরা, এই জায়গায় দেখছি আর ম্যাক্স হবে যদি থিটা সমান 45 ডিগ্রি হয়, এবং এইচ ম্যাক্স হবে থিটা সমান 90 ডিগ্রি হয়। এখানে আমরা দেখছি এইচ ম্যাক্স হবে থিটা সমান যদি 90 ডিগ্রি হয়, তাই তো। তাহলে এই যে আর ম্যাক্স এবং এইচ ম্যাক্সের মধ্যে সম্পর্ক হচ্ছে এইচ ম্যাক্সের দ্বিগুণ হচ্ছে আর, অর্থাৎ কেউ যদি আনুভূমিক বরাবর আর পরিমাণ দূরত্ব নিয়ে যেতে পারে তাহলে সে উপরের দিকে নিয়ে যাবে হচ্ছে আর এর অর্ধেক পরিমাণ, অর্থাৎ উপরে যদি এইচ পরিমাণ দূরত্ব নিয়ে যায় তাহলে নিচে 2s পরিমাণ নিয়ে যাবে, যেটাকে আমরা আর বলতে পারি। এরপরে দেখো আর এবং এইচ সমান হবে যদি থিটা ইজ ইকুয়াল টু, এটা আমরা একটু পরে প্রমাণ দেখব, আর এবং এইচ এখানে কোনো ম্যাক্সের কথা নাই। আবার এক্ষেত্রে দেখো আর ম্যাক্স, এখন ধরো কেউ সর্বোচ্চ পরিমাণ আর এত নিয়ে যেতে পারে, সর্বোচ্চ আর এতটুকু নিয়ে যেতে পারে আর ম্যাক্স, এটা তার আর ম্যাক্স। তাহলে তুমি ধরে নিতে পারো হচ্ছে সে তার 1/4 পরিমাণ ওই টাইমে উপরে তুলতে পারছে। হ্যাঁ, তো টি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি হয় তাহলে আর ইজ ইকুয়াল টু 4h। এটা হচ্ছে আরেকটা সমীকরণ। এইগুলো আসলে খেয়াল রাখতে হবে, থেকে প্রচুর এমসিকিউ আসে এই তিনটে রাশি থেকে। প্রাসের বিচরণ পথে সর্বোচ্চ উচ্চতার হিসাব নিকাশ, এই যে চলে আসছে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা, সর্বোচ্চ উচ্চতার হিসাব নিকাশ। তো সর্বোচ্চ উচ্চতায় প্রাসের গতি একমাত্রিক, কেন রে একমাত্রিক? দেখো তো, সর্বোচ্চ উচ্চতায় কোনো উলম্ব উপাংশ নেই, সর্বোচ্চ উচ্চতা বরাবর একটা স্পর্শক টানলাম, এখানে শুধুমাত্র আনুভূমিক বরাবরই কি বেগ বিদ্যমান, এবং বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ আছে। দেখো এদিকে বেগ, তো বেগ ভি, ধরো এখানে বি এক্স বরাবর যাচ্ছে একটা, ত্বরণ এদিকে না, তো বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, ত্বরণ তো নিচের দিকে ক্রিয়া করবে সবসময় জি। এবং এদের ডট গুণফল কী হবে? ডট গুণফল হবে হচ্ছে 0, কেননা আমরা জানি ডট গুণফলের ক্ষেত্রে কস থিটা বসাতে হয়, কস 90 ডিগ্রি সমান 0, সেহেতু ডট গুণফল হবে 0। এখন বেগের উলম্ব উপাংশ দেখো, আচ্ছা এখন আমি একটু উলম্ব উপাংশ নিতে চাচ্ছি, এদিকে যে বেগ ভি আছে, তো এখানে 90 ডিগ্রি নেই এটা, তাহলে ভি কস 90 ডিগ্রি সমান হবে কিন্তু 0, বেগের কোনো উলম্ব উপাংশ নেই। আবার বেগের আণবিক উপাংশ সব সময় স্থির, কেন এটা বলছি দেখো,
এদিকে ত্বরণের উপাংশ শূন্য পাইছিলাম না। তো আনুভূমিক বরাবর কোনো ত্বরণই না থাকলে বেগ স্থির থাকবে। সর্বোচ্চ উচ্চতায় বেগের আণবিক উপাংশ হচ্ছে ইউ নট কস থিটা। এটা থেকে একটা ম্যাথ আসছে, এবং এই ইউনিট কস থিটাটা এই জায়গায় যতটুকু, এখানেও ততটুকু, এখানেও ততটুকু, সব জায়গায় সেম। তার মানে সর্বোচ্চ উচ্চতায় এই যে দেখো, সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ ইউ নট কস থিটা। এটা কি মনে রাখতে পারবে? আরও দুটো রাশি বলা আছে যে সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি প্রাথমিক গতিশক্তির অর্ধেক হয়। সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি প্রাথমিক গতিশক্তির অর্ধেক, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় কম গতিশক্তি, এবং দ্রুতি প্রাথমিক দ্রুতির অর্ধেক। কিন্তু এক্ষেত্রে থিটা সমান 60 ডিগ্রি। এটাও একটা ম্যাথে তোমরা পাবা। আচ্ছা, চলে আসছে মনে হয় সেই ম্যাথটা। সর্বোচ্চ উচ্চতায় বেগ কত? এখানে বলা আছে একটা প্রাসকে আমরা 3 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করছি এবং কোণ হচ্ছে 60 ডিগ্রি। তো সর্বোচ্চ উচ্চতায় বেগ কত? এই সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হয়? সর্বোচ্চ উচ্চতায় বেগ হচ্ছে বেগের আনুভূমিক অংশটা, তাই না? বি এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ নট কস থিটা, যেটা হচ্ছে আনুভূমিক অংশ। সর্বোচ্চ উচ্চতায় বেগ একমাত্রিক, শুধুমাত্র আনুভূমিক। তো এখন ইউ নট সমান হচ্ছে 3 cos 60 ডিগ্রি সমান হচ্ছে হাফ সমান 3/2 মিটার পার সেকেন্ড। ওকে, আমরা আরেকটা ম্যাথ পেয়ে গেলাম। এখন এই বিষয়টা একটু খেয়াল করো। একটা বস্তুকে আমি 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করছি, সরি এটা একটু ভুল লাগছে, এই যে দেখো 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করছি, আর একটা বস্তুকে আমি 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করছি। আলটিমেটলি 30-এ যাকে নিক্ষেপ করছি আর 60-এ যাকে নিক্ষেপ করছি, ভিন্ন ভিন্ন পথে গেলেও পাল্লা আর হয়েছে কিন্তু সেম, তাই না? তো আলাদা আলাদা নিক্ষেপ করা হলো কি সমান হবে? দেখো পাল্লাই কিন্তু সমান হবে। আরেকটা শর্টকাট আছে, দেখো এই যে দুইটা কোণ আছে না, θ1 প্লাস θ2 সমান যদি 90 ডিগ্রি হয়, তাহলে এদের পাল্লা সমান হবে। হতে পারে 25 যোগ 75, হতে পারে 45, আচ্ছা 45 তো না, 50 যোগ 40। এই দুইটা কোণ মিলে যদি 90 ডিগ্রি আসে, তাহলে এদের পাল্লা সমান হবে। এবং দেখো ভর ও বেগও কিন্তু সমান হতে হবে। এটা একটা বেসিক কথাবার্তা। এখন কোন একটা ব্যক্তি যদি একটি পাথরকে উল্লম্বভাবে 8 মিটার ছুটতে পারে, আনুভূমিক থেকে সর্বোচ্চ কত দূরে পাঠাতে পারবে? আচ্ছা দেখো তো, উল্লম্বভাবে সর্বোচ্চ আছে না, এইচ ম্যাক্স, হ্যাঁ। এখন আনুভূমিক থেকে সর্বোচ্চ আর ম্যাক্স, এইচ ম্যাক্স এবং আর ম্যাক্সের সম্পর্ক ছিল কিন্তু 2 দিয়ে। অনেকে খেয়াল আছে কেন কেন এটা দেখেছিলাম? এই যে দেখো, এটা কিন্তু চলে আসলো। এখন দেখো আরেকটা ম্যাথ আমরা দেখি। সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে? এখন এখানে কিছু শর্ত দেওয়া আছে যে একটা বস্তুকে 50 মিটার পার সেকেন্ড বেগে আমি ছুড়ে মারছি 45 ডিগ্রি কোণে, তো সর্বোচ্চ উচ্চতায় উঠতে কতক্ষণ সময় লাগবে, তাই তো? আমরা টি সমান কি দেখছিলাম? টি সমান দেখছিলাম হচ্ছে ইউ ডিভাইডেড বাই জি, ইউ ওয়াই ডিভাইডেড বাই জি, ইউ ওয়াই সমান হচ্ছে ইউ নট সাইন থিটা ডিভাইডেড বাই জি। এখানে যদি মানগুলো বসিয়ে দিই, ইউনিট হচ্ছে 50 সাইন 45 ডিগ্রি সমান 1/√2 divided by 9.8, 50 into sin 45 degree 9.8, 3.6, 3.6 হচ্ছে আনসার। দেখছো, এই যে আমি নিক্ষিপ্ত অবস্থার সূত্রটা ব্যবহার করলাম, ওয়াই উপাংশের মানটা বসিয়ে দিলাম। এখন দেখো কিউ সমান কত হলে প্রাসের ক্ষেত্রে সর্বাধিক উচ্চতা অনুভূমিক পাল্লা সমান হবে, তাই তো? এখন আর ইজ ইকুয়াল টু, আচ্ছা দেখো সর্বাধিক উচ্চতা হচ্ছে এইচ না, আর আণবিক পাল্লা হচ্ছে আর। তো আর এর সমীকরণটা আমি লিখলাম এবং আণবিক পাল্লার সমীকরণটা আমি লিখলাম। কীভাবে লিখছি দেখো তো। আচ্ছা আর এর মানটা, আর এর সমীকরণে দেখো এই পার্থক্যটা একটু খেয়াল করো তুমি। এখানে কিন্তু 2 আছে, এখানে 2 নাই। আবার দেখো এখানে 2 আছে, আবার এখানে স্কোয়ার আছে। এই পার্থক্যগুলো তোমাকে পারতে হলে ওই যে আমি সূত্র দেখাইছিলাম না, সেখান থেকে একটু বুঝে বুঝে পড়তে হবে। যেমন এটা করতে আসছে আনুভূমিক সর্বোচ্চ উচ্চতার সূত্রটা আসছে কিন্তু এইচ ইজ ইকুয়াল টু ইউ ইউ ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2g থেকে, তাই তো? বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2g's, এই সূত্রটা থেকে। তো এখানে দেখো তো ইউ স্কোয়ার, এখানে ডিরেক্ট ইউ ওয়াই এর জায়গায় আমরা
ইউ নট সাইন থিটা বসিয়ে দিয়েছিলাম না, ডিভাইডেড বাই 2g। এগুলা ডিরেক্ট সূত্র হিসেবে চলে আসতে পারে। নিচের কোনটা সর্বোচ্চ উচ্চতার সূত্র। আবার এই সূত্রটা আসতে হচ্ছে এস ইজ ইকুয়াল টু ভিটি থেকে। টি ছিল হচ্ছে উড্ডয়নকাল, আবার বি ছিল হচ্ছে এক্স অর্থাৎ আনুভূমিক দিকে দূরত্ব এখান থেকে। তো এখন আমি এই সূত্রগুলা থেকে কাটাকাটি করে দিই। দেখো তো ইউ ইউ কাটা যাচ্ছে। সাইন টু থিটার সমান হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা, তাই তো? এখন এখানে একটা 2 আছে না, ডিভাইডেড বাই 2। এবার এখান থেকে একটা সাইন, এখান থেকে একটা সাইন বাদ গেল, আর একটা সাইন থিটা থাকলো, সমান হচ্ছে 4, তাই তো? 4 দেখো সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা সমান টেন থিটা। সুতরাং থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স 1/4 হচ্ছে 76 ডিগ্রি। তো থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স 4 বা 76 ডিগ্রি হলে তবেই আর এবং এইচ সমান হবে। এবং এটা আমরা প্রমাণ করে ফেলছি। তো এটা যে বলছিলাম এই কথাটা আমরা প্রমাণ করে ফেলছি, সরি মাঝখানের কথাটা আমরা প্রমাণ করে ফেলছি। এখন দেখো বস্তুটি কত দূরে গিয়ে পড়বে। খুব সহজ একটা প্রশ্ন। পাল্লা আর ইজ ইকুয়াল টু, এই যে দেখো পাল্লা আর ইজ ইকুয়াল টু ইউ নট স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। এরকম কিন্তু আমরা সমীকরণটা পেয়েছিলাম। ইউ নট সমান হচ্ছে 20 স্কোয়ার সাইন 2 থিটা, এই যে সাইন 90 ডিগ্রি সমান 1 ডিভাইডেড বাই জি সমান হচ্ছে 9.8। কত হবে অ্যান্সার? 400 ডিভাইডেড বাই 9.8। বোঝা যাচ্ছে 40-এর চেয়ে একটু বেশি আসবে। 40.8 মিটার দূরে গিয়ে পড়বে। নিক্ষিপ্ত বস্তুটির পাল্লা 100 মিটার, সর্বোচ্চ উচ্চতা কত? আচ্ছা পাল্লা বলে দিয়েছে, সর্বোচ্চ উচ্চতা কত হবে দেখো। পাল্লা যদি হয়, আচ্ছা 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে কি হয়? আর ম্যাক্স হয় না? তো আর ম্যাক্স যখন হবে তখন আমরা সূত্রটা কি বলছিলাম? আর ম্যাক্স সমান 4h। সুতরাং এইচ ইজ ইকুয়াল টু আর ম্যাক্স সমান 100 ডিভাইডেড বাই 4 সমান হচ্ছে 25। এখন বোঝা যাচ্ছে যেখানে আমি 45 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে আর ম্যাক্স হয়, 90 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে এইচ ম্যাক্স হয়, এগুলো পড়াইছি। আচ্ছা একজন ক্রিকেটার সর্বোচ্চ 100 মিটার আনুভূমিক দূরত্ব ছুটতে পারে, তো মাটি থেকে সূর্য উপরে কত উচ্চতায় ছুটতে পারবে? এখন দেখো ওই যে আর ম্যাক্স এবং এইচ ম্যাক্সের মধ্যে সম্পর্কটা চলে আসলো। মাটি থেকে সোজা 90 ডিগ্রি কোণে যখন ছুড়ে মারলো আর 45 ডিগ্রিতে যখন মারলো তখন এটা আসলো। এদের মধ্যে সম্পর্ক ছিল হচ্ছে 2h ম্যাক্স, আর ম্যাক্স ইজ ইকুয়াল টু 2h ম্যাক্স, তাই না? দুটোটা ম্যাক্স ম্যাক্স হলে সত্তর, এই সমীকরণটা খাটাবে। দেখুন এইচ ম্যাক্স সমান হবে হচ্ছে আর ম্যাক্স সমান 100 ডিভাইডেড বাই 2 সমান 50 মিটার। আশা করি এগুলো পারবে। আর ম্যাক্স ইজ ইকুয়াল টু আর হলে তবে আচ্ছা এখন দেখো যখন শুধুমাত্র আর ম্যাক্স উল্লেখ করে দেবে তখন কি হবে? তখন এই যে আর ম্যাক্স পর্যন্ত পৌঁছাতে গিয়ে ওই বস্তুটা কতটুকু উঠছে সেটার একটা আলটিমেট জিনিস দেখাচ্ছে, আলটিমেট হিসাব দেখাচ্ছে। দেখুন এটা যদি সম্পূর্ণটা যদি আর হয় তাহলে এটা হবে হচ্ছে আর ডিভাইডেড বাই 4 ইজ ইকুয়াল টু এইচ, তাই না? এখান থেকে আমরা বলতে পারি আর ইজ ইকুয়াল টু 4h। এটাই হচ্ছে বিষয়। এখন আরেকটা বস্তুকে আমরা 9.8 মিটার পার সেকেন্ডে মেলা মারবো, এবং সেক্ষেত্রে আমাকে পাল্লাটা বের করতে হবে কতটুকু দূরে গিয়ে পড়বে আর। তো আর সমান হচ্ছে ভি নট স্কোয়ার সাইন 2 থিটা, সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। 9.8 স্কোয়ার সাইন 90 ডিগ্রি সমান 1 ডিভাইডেড বাই 9.8 সমান 9.8 মিটার। কি দ্রুত শেষ হয়ে যাচ্ছে। সর্বাধিক উচ্চতা, এই যে দেখো সর্বাধিক উচ্চতা আমরা কোত্থেকে পাই? সর্বাধিক উচ্চতা আমরা পাই বি ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2g, যেটা আসা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh থেকে, এবং ওয়াইয়ের উপাংশ আমরা পাই হচ্ছে ইউ নট সাইন থিটা দিয়ে। ইজি কি ইজি, এগুলো আমরা দেখে ফেলেছি। 45 ডিগ্রিতে নিক্ষেপ করলে পাল্লা সর্বাধিক, 90 ডিগ্রিতে নিক্ষেপ করলে এইচ ম্যাক্স। এখন দেখো প্রাসের পাল্লা কিন্তু আদি বেগ অর্থাৎ ইউ নট এবং নিক্ষেপ কোণ বা থিটার উপর নির্ভর করে। এটা তুমি কিভাবে বুঝবে? দেখো তো সমীকরণে কি আছে, আর ইজ ইকুয়াল টু ইউ নট স্কোয়ার ডিভাইডেড বাই সাইন 2 থিটা ডিভাইডেড বাই জি। জি তো সবসময় কনস্ট্যান্ট, তাহলে শুধুমাত্র ইউ নট এবং থিটা অর্থাৎ নিক্ষেপ কোণ, এই দুইটা জিনিসের উপরে কিন্তু নির্ভর করবে
আর মনে থাকবে? এগুলো বুঝে বুঝে মনে রাখা যায়, কিন্তু কে বলেছে ফিজিক্স মুখস্থ করতে হয়? তা আদিবেগ যত বেশি হবে ইউ যত বাড়বে, দেখো তো, আর ইজ প্রপোর্শনাল টু ইউ নট স্কোয়ার, ইউ যত বাড়বে আরও তত বাড়বে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আল্লাহ, গতিশক্তি পড়তে হবে না, ইনশাআল্লাহ একটু পড়লেই এনাফ। একটি প্রাসের সাপেক্ষে আরেকটি প্রাস আছে, দেখো তো, তুমি দুইটা প্রাস নিক্ষেপ করলে, একটা প্রাসকে তুমি এভাবে মারলে, ঠিক আছে, আরেকটা প্রাসকে তুমি এভাবে মারলে, আরেকটা কোনো মারলে, তো আসলে এদের এক একজনের সাপেক্ষে একজনকে দেখবে হচ্ছে কীরকম জানো, একে অপরের সমান্তরালে পড়তেছে। এই বিষয়টা তোমাকে একটু ভিজুয়ালাইজ করে মনে রাখতে হবে। একটি প্রাসের সাপেক্ষে একটি প্রাসের গতিপথ সরল রেখা। আল্লাহর রহমতে আমাদের পড়া শেষ হয়ে যাচ্ছে। দেখো এই জিনিসটা এখানেও আসছে, হ্যাঁ, এইচ এর কাহিনী, আর এবং এইচ এর সম্পর্কের কাহিনীটা এখানে দেখো। ওই যে আমরা গতিশক্তি, প্রাথমিক গতিশক্তির অর্ধেক পড়ছিলাম না, সেই বিষয়টা এখানে চলে আসলো, দেখে নিতে পারো। আর কেউ যদি অনেক বেশি বোঝে তাহলে এটাও দেখে নিও। এটা আমার পড়তে ভালো লাগে না, তাই আমি পড়ি না, পড়াইও না। এখানে সব জায়গায় এই ভুলটা করছে, মানে এটা একটা, ও সরি, আমি তো ভুল করছি এখানে রে, অধিবৃত্ত, এটা হচ্ছে একটা পরাবৃত্ত, এটা একটা পরাবৃত্তের সমীকরণ। তোমরা কনিক্স একটা পড়ো, তো কনিক্স পড়লে এগুলো একটু দেখিও, কনিক্স যখন পড়বা তখন এগুলো একটু দেখবা। এটা হচ্ছে এরকম বানানটা, CONICS, কনিক্স। কনিক্স যখন পড়বা তখন এগুলো দেখবা। অন্ততপক্ষে সমীকরণের ধরনগুলো চিনে রাখো। পরন্ত বস্তুর সূত্র দিয়েছেন কে, দেখো তো, পরন্ত বস্তুর সূত্র দিয়েছে কিন্তু গ্যালিলিও, কিন্তু প্রমাণ করেছে নিউটন। নিউটন কোথায় খাদ দেয় না বলতো, নিউটন সব জায়গায় হাত দিছে, এবং উনি কিন্তু গিনীয় পালক পরীক্ষা করছে, গিনীয় পালক পরীক্ষা, এই পার্থক্যটা তোমরা বুঝবা। গ্যালিলিও দিয়েছেন, তো দেখো গ্যালিলিও কি করছে, পিসা টাওয়ার নামক একটা টাওয়ার থেকে কতগুলো ভারী বস্তু ফেলছে এবং তিনটা সূত্র আবিষ্কার করে ফেলছে। বিজ্ঞানী নিউটন গিনীয় পালক পরীক্ষার মাধ্যমে তত্ত্বের সত্যতা প্রমাণ করছে। এখন দেখো, কোন একটা বস্তুকে তুমি যদি স্থির অবস্থান থেকে বিনা বাধায় ফেলে দাও, তুমি যতগুলো বস্তু ফেলো সবাই সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। মুক্তভাবে পড়ন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। এক্ষেত্রে শর্ত হচ্ছে একই উচ্চতা, স্থির অবস্থান, এই দুইটা কিন্তু শর্ত। তিনটা শর্ত, একই স্থির অবস্থান, মুক্তভাবে, এই তিনটা কিন্তু শর্ত। মুক্তভাবে, স্থির অবস্থান, একই উচ্চতা, তিনটা শর্ত। এখান থেকেই শুরু হয় হচ্ছে সূত্র। তো এখানেও কিন্তু স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু, হ্যাঁ, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ v is proportional to t। আবার স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। এটা তুমি v is equal to u plus gt সূত্র থেকেও পাবে। এটা h is equal to ut plus half gt স্কয়ার সূত্র থেকেও পাবে, ঠিক আছে। এবং এই দুইটা সূত্র থেকে আছে, এটা একটু এভাবে লিখো তো, t, আচ্ছা, রুট এইচ ইজ প্রপোর্শনাল টু টি, এই উভয় পক্ষকে বর্গমূল করে। তাহলে আমরা এভাবে লিখতে পারি না, এটা এবং এটা থেকে, যে ভি ইজ প্রপোর্শনাল টু রুট এইচ বা রুট এস, এরকম লিখতে পারি না। এবং এইটাই হচ্ছে তৃতীয় আরেকটা সূত্র। দেখো, পরন্ত বস্তুর সূত্র দিয়েছে গ্যালিলিও, মিনিপালক পরীক্ষা করা হচ্ছে নিউটন, এই আর কি 180 কোটি, এটা লাগবে না। ওকে, আমাদের পড়া প্রায় শেষ। পতনকালের রাশিমালা এগুলো তো আমরা দেখে আসছি। হ্যাঁ, এখন উত্থানকাল, এটা তবু তোমাদের একটু লিখে দিই, উত্থানকাল যোগ পতনকাল মিলেই হয় কিন্তু উত্থানকাল ও পতনকাল মিলেই হয় কিন্তু উড্ডয়নকাল বা বিচরণকাল। উড্ডয়নকাল, বিচরণকাল, ঠিক আছে। হে আল্লাহ, শেষ হয়ে গেল আমাদের পড়া, জাস্ট সুষমবৃত্তীয় গতিটা বাকি আছে। দেখো, সুষমবৃত্তীয় গতিতে পথ হবে বৃত্তাকার, পথ, সমদ্রুতি এবং কেন্দ্রমুখী ত্বরণ।
কেন্দ্রমুখী ত্বরণ। এই তিনটা বিষয় দেখবে, বৃত্তাকার পথ, সমদ্রুতি, কেন্দ্রমুখী ত্বরণ। আর কিছু আর সবগুলো দেখবা নেগেটিভ নেগেটিভ তোমাকে ইনফো দিচ্ছে, দেখবা। একটু সত্যগুলোতে চলে যাই আমরা, আবার ফের ফেরত আসবো ইনশাল্লাহ। দেখো সমদ্রুতি, এরপরে দেখো সমকৌণিক বেগ। কৌণিক বেগ কিন্তু সমান, এটা একটা বিষয়। কৌণিক ত্বরণ হচ্ছে শূন্য, কিন্তু কেন্দ্রমুখী ত্বরণ থাকে, ঠিক আছে? কৌণিক ত্বরণ শূন্য, কিন্তু কেন্দ্রমুখী ত্বরণ থাকে। ওকে, এগুলো আমরা আগেও দেখছিলাম, কিন্তু দেখো তো আমি এখানে আবার লিখে রাখছি। তাহলে আরেকটা ইনফরমেশন মিস করছেন এখানে, যে সমকৌণিক বেগ, সমকৌণিক বেগ। আচ্ছা, সমকৌণিক বেগ থাকলে কৌণিক ত্বরণ কি হবে? কৌণিক ত্বরণ শূন্য হবে না, যেহেতু কৌণিক ত্বরণ আলফা ইজ ইকুয়াল টু ডেল ওমেগা ডিভাইডেড বাই টি। ডেল ওমেগা সমান যদি জিরো হয়ে যায়, ডিভাইডেড বাই টি সমান কি হবে? জিরো হবে। সো সমকৌণিক বেগ, তাই কৌণিক ত্বরণ শূন্য। এগুলো হচ্ছে সুষমবৃত্তীয় গতির রাশিমালা। দেখো, সুষমবৃত্তীয় গতিতে বস্তুর বেগের মান পরিবর্তিত থাকলেও বেগের অভিমুখ পরিবর্তিত হয়। বেগের অভিমুখ দিক পরিবর্তিত হলে কিন্তু বেগ পরিবর্তিত হবে। আর এক্ষেত্রে যে ত্বরণটা আছে, সেই ত্বরণটার দিকটা তোমাকে একটু বুঝিয়ে দিই। এই বস্তুটা সমদ্রুতিতে দেওয়া চলতেছে, সমদ্রুতিতে চলতেছে, এদিকে সমদ্রুতিতে, কিন্তু এর বেগ হচ্ছে এই পয়েন্টটাতে, এই নির্দিষ্ট পয়েন্টটাতে স্পর্শক বরাবর। এখন এই পয়েন্টটা থেকে আরেকটা যদি তুমি কেন্দ্রের দিকে দাগ টানো, তাহলে তুমি এদিকে পাবে হচ্ছে একটা ত্বরণ পাবে, যেটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ, কেন্দ্রমুখী বা অভিকেন্দ্র ত্বরণ। এই কেন্দ্রমুখী বা অভিকেন্দ্র ত্বরণের একটা ট্রেটস বা বৈশিষ্ট্য হচ্ছে, এই ত্বরণ দ্বারা কৃত কাজ সমান হচ্ছে শূন্য। কেন জানো? কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস না? দেখো, এদিকে স্মরণ করতেছে হচ্ছে এদিকে, কিন্তু ত্বরণের দিক বা বলের দিক এফ হচ্ছে এদিকে, উভয়ের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তো এফ এস কস 90 ডিগ্রি সমান হচ্ছে শূন্য, তাই না? এদিকে আসতেছে হচ্ছে এফ, এদিকে যাচ্ছে হচ্ছে এস, স্মরণ হচ্ছে ওইদিকে। আর কি, কেন্দ্রমুখী ত্বরণ দ্বারা কৃত কাজ শূন্য। কেন্দ্রমুখী ত্বরণ দ্বারা কৃত কাজ শূন্য, এটা যে এত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো কেন্দ্রমুখী বা অভিকেন্দ্র বল এর দিকটা হচ্ছে এই যে স্পর্শ বিন্দু থেকে বৃত্তের কেন্দ্রের দিকটা। ত্বরণের অভিমুখ গতিপথ লম্ব বরাবর বৃত্তের কেন্দ্রমুখী, এটা এখানে বলেছে। তো বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকে, এবং এই ত্বরণটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। বারবার লিখতেছি তোমাদের যাতে খেয়াল থাকে, কেন্দ্রমুখী ত্বরণ। ওকে, কেন্দ্রমুখীকে অভিকেন্দ্র ত্বরণও বলা হয়। হ্যাঁ, আশা করি আমাদের পড়া শেষ। এখন দেখো, আমরা কেন্দ্রমুখী ত্বরণের জন্য যে বল, সেই বলের রাশিমালাটা একটু বের করি। আমরা এফ ইজ ইকুয়াল টু এম এ জানি না, তো এম আমি লিখলাম। কেন্দ্রমুখী ত্বরণে এর রাশিমালাটা হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। তোমরা ভি সমান কি লিখতে পারি? এম ইন্টু, এটা একটু মুখস্থ করতে হবে, কেন্দ্রমুখী ত্বরণ এ ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এটা একটু মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে। এটা থেকে আমরা এখানে লিখতে পারি হচ্ছে বি সমান ওমেগা, আর জানি না, তো ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই আর, কারণ হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর আর কাটা গিয়ে একটা আর থাকে। তো এটাও কিন্তু একটা রাশিমালা, এবং এখান থেকে যে কোনো একটা পরীক্ষা চলে আসতে পারে। কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য হয়। কেন্দ্রমুখী ত্বরণের দিক বৃত্তের কেন্দ্র বরাবর ক্রিয়া করে, আমরা দেখেছি না, বৃত্তের কেন্দ্র বরাবর কিন্তু ক্রিয়া করতেছিলাম। হ্যাঁ, পুরো বস্তুকে সুষম বৃত্তীয় গতিতে করার জন্য তাহলে অভিকেন্দ্র বা কেন্দ্রমুখী বল প্রয়োজন হয়, এটা আমরা সিদ্ধান্ত নিতে পারি যে একটা অভিকেন্দ্র বা কেন্দ্রমুখী বল প্রয়োজন। আচ্ছা, আরেকটা সম্পর্ক পড়া আমাদের বাকি থেকে গেছে, এই যে দেখো আরপিএম আরপিএস, এগুলো যদি আমরা পড়ে ফেলছি, কিন্তু তবু আমরা আবার দেখবো রেভলিউশন পার মিনিট, তাই না? রেভলিউশন পার মিনিট, তাহলে এক রেভলিউশন মানে হচ্ছে আমরা পুরো একটা বৃত্ত ঘুরে ফেলছি, অর্থাৎ 2π পরিমাণ পথ অতিক্রম করেছি। 2π রেডিয়ান পথ অতিক্রম করেছি, 2π রেডিয়ান মিনিট না, তাহলে 60 সেকেন্ড, অর্থাৎ রেডিয়ান পার, এইভাবে সেকেন্ডে এটাকে লিখতে পারি, অথবা শুধু 2π রেডিয়ান পার মিনিট লিখতে পারি, তাই তো?
কিন্তু আমরা যখন আরপিএস যাব, রেভলিউশন পার সেকেন্ডে যাব, তাহলে আমরা সম্পূর্ণ একটা বৃত্তাকার পথ অতিক্রম করেছি 2 পাই রেডিয়ান পার সেকেন্ড। এভাবে আমরা এটাকে লিখতে পারি। আশা করি এই দুইটা রাশির মধ্যে পার্থক্য বুঝতে পেরেছ। আর আরেকটা সম্পর্ক দেখিয়ে দিলে ভালো হয়, সেটা হচ্ছে দেখো, আমরা এক রেডিয়ান পরে পরে চলে যাচ্ছি না। এক রেডিয়ানটা হচ্ছে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান একটা চাপ, কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান একটা চাপ, কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান একটা চাপ তার কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে, সেটাই হচ্ছে এক রেডিয়ান। এবং এই এক রেডিয়ান সমান 57.3 ডিগ্রি। তো এই সম্পূর্ণ বৃত্তটা হচ্ছে 2 পাই রেডিয়ান, অর্থাৎ 360 ডিগ্রি। আবার দেখো, 1 ডিগ্রি সমান হচ্ছে 0.0173, ওইরকম প্রায় 1/57.3 সমান হচ্ছে এর কি এত ডিগ্রি, এত রেডিয়ান, সরি। 1 ডিগ্রি সমান হচ্ছে 1 ডিগ্রি সমান 0.0173 রেডিয়ান। আশা করি এই সূত্র, এগুলাই হচ্ছে সম্পর্ক। তো এটা সম্পূর্ণ রিডিং করবা। আর এখানে অনুশীলনীতে যে প্রশ্নগুলো ছিল, যেগুলা দাগানোর, সেগুলো আমি এখানে দাগিয়ে ফেলেছি। এবং এই পিডিএফটা পড়লে তোমাদের, এবং এটার সাথে বইয়ে সামঞ্জস্য করে সবগুলো দাগিয়ে নিলে গতিবিদ্যা থেকে যে ম্যাথগুলো আসতে পারে সেগুলো পড়া হয়ে যাবে, সেগুলো পারার অ্যাবিলিটি তোমার মধ্যে চলে আসবে। তো ক্লাসটা শেয়ার করবা, ভালো লাগলে ফ্রেন্ডদেরকে গ্রুপে ইনভাইট করবা। আল্লাহ হাফেজ। পলিথিন প্লাস্টিক মুক্ত দেশ করার প্রত্যয় সবসময় অন্তরে গেঁথে রাখবে।